জুলাইয়ের 28 তারিখ পর্যন্ত, আগস্টের 3 তারিখ পর্যন্ত যারা আন্দোলনকারীদেরকে বলছে যে সন্ত্রাসীরা হামলা করছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, সন্ত্রাসীরা পুলিশদেরকে হামলা করছে, তো সেই নিউজ এডিটর, সেই সম্পাদক এখনো বহাল তবিয়তে থাকবে, আর আপনি বলবেন যে জুলাইয়ের জন্য আমরা আসলে কিছু করতে পারি নাই, কেন? এই দায়টা কার? আজকে ধরেন বিএনপি বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ অ্যাক্টিভ, 18 পর্যন্ত বিএনপি সোশ্যাল মিডিয়ার কোনো পেজ ছিল? আমি একদিন আলোচনা করলাম যে হাউ ইউ ডুইং দ্য পলিটিক্স, ইউ ডোন্ট হ্যাভ এনি সোশ্যাল মিডিয়া। বিএনপি গণমাধ্যম কি জিনিস এটা বুঝে না, সংস্কৃতি কি জিনিস এটা বিএনপি বুঝে না। আমরা যেদিকে আগাচ্ছি সেখানে রেটরিক খুব ডমিনেন্ট ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়ে গেছে। যে খুব জোরে চিৎকার দিতে পারছে মনে হচ্ছে সেই আমার আশা ভরসার প্রতীক। আমরা এখন প্রচুর ম্যান অফ আইডিয়াস, ম্যান অফ বাকুয়াজি দেখতেছি, ম্যান অফ অ্যাকশন আমাদের এখন কম। সো এখন এই ম্যান অফ অ্যাকশন আমাদের দরকার, যারা আসলে সত্যিকার অর্থেই বাংলাদেশকে মানে আগামী দিকে এগিয়ে নিবে, এবং সেটার জন্য যা যা করা দরকার সেটাই তারা করে। ম্যান অফ অ্যাকশন আমাদের দরকার। আপনি যখনই গণতান্ত্রিক শান্তির কথা বলবেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা বলবেন, আপনাকে প্রত্যেকটা পদে পদে এরা রুদ্ধ করে রাখবে। আমরা একজন নাগরিক হিসাবে আমরা কি করতে পারি? নাও ইজ দ্য টাইম ফর দ্য গ্রেট সেপারেশন। 24 বছরে জামায়াত ইসলামের রাজনীতির সাথে বিএনপির যে গাঁটছাট ছিল, এখন এটা ছাড়তে হবে। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাউন্টার ন্যারেটিভ বাই দ্য বাংলাদেশ ডায়ালগের আজকের পর্বে। দেখতে দেখতে আমরা আমাদের 26তম পর্বে চলে এসেছি। আমাদের আজকের পর্বে অতিথি হয়ে এসছেন আমাদের সাথে বিশ্ব সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট, দুজনের পরিচয়ই প্রায় একই রকম। বিশ্ব সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট। আমার বাম পাশে আছেন জনাব শাহেদ আলম, আমার ডান পাশে আছেন জনাব এহসান মাহমুদ। কেমন আছেন ভাইয়েরা? গুড টু সি ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আপনি এবার কবে আসলেন ভাই? সেকেন্ড টাইম? ফার্স্ট টাইম তো আমি সপ্তাহখানেক হলো আসছি। সপ্তাহখানেক হলো। আপনি অবশ্যই কিছু না কিছু প্ল্যানস নিয়ে এসছেন বাংলাদেশে, আপনার ব্যক্তিগত বা হয়তো বা প্রফেশনাল। এর মাঝে আমাদের সময় দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। এহসান ভাই বাংলাদেশে নানা কাজে এখন ব্যস্ত। ও জাতীয় বইমেলা সংক্রান্ত যে জাতীয় কমিটি হয়েছে সেটাতে আপনি আছেন। সো বাংলা একাডেমির যে কমিটি হয়েছে, তো সেটা নিয়েও আপনার ব্যস্ততা আছে, তারপরে এর মাঝখানে আমাদের সময় দিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। শুরুতে কাকে দিয়ে শুরু করবো বলেন? শাহেদ ভাইকে দিয়ে শুরু করি। শাহেদ ভাই, দীর্ঘদিন ধরে আপনি আপনার প্রফেশন যেটা সাংবাদিকতার সাথে জড়িত, অনেকদিন বাংলাদেশি মেইন স্ট্রিমে কাজ করেছেন। পরবর্তীতে একটা সিচুয়েশনে পরে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়, এবং তখন থেকে তো আপনি আসলে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এই যে সাংবাদিকতার জার্নিটা, এটাকে কি আমাদের জন্য একটু সহজে এক্সপ্লেইন করবেন? মানে অবভিয়াসলি ইটস এ চ্যালেঞ্জিং জব, বাট এর বাইরে না, এটা দুটি পার্ট আছে। একটা হলো ঢাকায় যখন আমি সাংবাদিকতা করছি আপ টু 2015 সাল, আর 2015 থেকে আজকে 2025 সাল, এই 10 বছরের জার্নি আর আগের জার্নি আমি মনে করি যে একেবারেই আলাদা। 10 বছর আগে 2015 সালে যখন আমি এই মাটি ছেড়ে চলে গিয়েছি, তার আগে আমার যতটুকু করার আমি করে গিয়েছি, এবং ওই সময় আমি বলেছি যে সাংবাদিকতায়, প্রাতিষ্ঠানিক সাংবাদিকতায় আমার যা দেওয়ার আমি দিয়ে ফেলছি। যেমন আপনারা যে এই গত স্বৈরাচারী সরকারের আমলের নির্বাচনগুলো যে শ্যাম ইলেকশন ছিল, সেটা করার জন্য বৃহৎ পরিসরে আমি 2014 সালে এমন সব কেন্দ্র থেকে লাইভ করছি যেটা বাংলাদেশের আর কোনো টেলিভিশন চ্যানেল, কোনো সাংবাদিক সেটা করে নাই। আপনারা দেখবেন যে না, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে টাইপের একটা মনোভাব। কিন্তু আমি দেখিয়েছি যে কিভাবে একটা নির্বাচন পাতানো নির্বাচন হতে পারে, যে বাইরে দীর্ঘ লাইন, ভেতরে দুপুর 12টা পর্যন্ত 3টা ভোট পড়ে নাই, তার মানে এগুলো হচ্ছে অর্কেস্ট্রেটেড, সাজানো। সেগুলোকে আমি সরাসরি না বলে কিভাবে মকারি করে এটা উপস্থাপন করা যায়, কারণ টেলিভিশনগুলো ঝুঁকির মধ্যে ছিল সে সময়। তো সেটা করেছি। ঢাকায় যতদিন আমি কাজ করেছি, আমি গণতন্ত্র, ভোটাধিকারের পক্ষে কথা বলার চেষ্টা করছি, এবং 2014 ওই নির্বাচন কিংবা ভোট কেন্দ্রে কুকুর আছে, কোনো মানুষ নেই, নারায়ণগঞ্জে স্বামী ওসমানের ভোট নিয়ে যেসব অনিয়ম, ওই যে পুলিশ অফিসার এসপি বশিরের ইন্টারভিউ, সো এগুলা ওই সময় বিএনপি কিংবা বর্তমানে যারা জামায়াত, তারা তো এখন আলাদা নির্বাচন করছে, কিন্তু তাদের যে যৌথ জোট, তাদের তো সম্মিলিত কোনো ভয়েস ছিল না সে সময়, সব একপাক্ষিক ভয়েস। তো সেই জায়গায়, এবং একপাক্ষিক টেলিভিশন প্রচার প্রচারণা, সেখানেও কিভাবে কোন কৌশলে নির্বাচনটা যে পাতানো নির্বাচন, সেইটা
তুলে ধরার জন্য আমার যে কাজ আমি করছি। করার পর যখন আমি দেখলাম যে না আমার জীবন ঝুঁকির মুখে, তখন আমি ভেবেছি যে আমাকে এই দীর্ঘ লড়াইটা চালিয়ে যেতে হবে। সেটার জন্য আমার প্রাতিষ্ঠানিক সাংবাদিকতা এখানে আমার আর কোনো স্কোপ নাই, সুযোগ নাই। গত ১০ বছরেও বাংলাদেশের একটা টেলিভিশন আমাকে অ্যাপয়েন্ট করার মতো কোনো শক্তি, সামর্থ্য কিংবা আগ্রহ তৈরি করতে পারেনি। কারণ হচ্ছে ঝুঁকি। আমি যাওয়ার পরে মনে হলো যে আমার তো কোনো ভয়েস নাই, আমার প্ল্যাটফর্ম নাই। তাই বলে কি আমি কি যা চাই সেটা কি করতে পারবো না? সুতরাং I developed my own platform, Facebook এবং ইউটিউব। ইউটিউবে ২০১৬ সালের শেষের দিকে যখন আমি কাজ শুরু করি, একটা চ্যানেল ছিল না পলিটিক্স নিয়ে কথা বলে। সব গান, বাজনা, নাটক, সিনেমা এগুলা। অন্তত আমি আপনারা যে লাইনে কথা হ্যাঁ, বলেছেন। আমি ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচন কভার করতে যেয়ে আমি দেখছি যে a big resource from YouTube এবং অন্যান্য অপ্রচলিত প্ল্যাটফর্ম থেকে, এবং সেখান থেকে আমি ডেটা নিতাম। নিয়ে আমি টাইম টিভির জন্য কাজ করতাম। তো এখন ৫ তারিখের যুক্তরাষ্ট্র নির্বাচনের পরে আমি দেখলাম ইউটিউব ইজ এ বিগ রিসার্চ, এবং তখনকার যুক্তরাষ্ট্র ওইরকম কিছুটা, যেমন ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনী প্রচার সেখানে মেইন স্ট্রিমে সে সাপোর্ট পাচ্ছে না, কিন্তু ইউটিউবের যেসব ক্যারেক্টার ছিল অ্যালেক্স জনসন এবং অন্যান্যরা, বিপরীতে ডেমোক্রেট দলের ছিল দ্য ইয়াং টার্ক এবং আরও কিছু প্ল্যাটফর্ম, আমি দেখতাম এগুলো হচ্ছে মিলিয়নস অফ মানুষ দেখছে এবং এগুলোর ভিউয়ারশিপ অনেক হাই। তখন আমার মনে হলো ওয়াই আই ক্যান্ট স্টার্ট ডেভেলপিং দ্য অল্টারনেটিভ মিডিয়া এবং মানুষকে গণতন্ত্র, ভোটাধিকারের প্রতি সচেতন করার জন্য কেন আমরা তখন একটু একটু করে কাজ শুরু করলাম। আমাদের অনেকেরই মনে থাকবে ২০১৮ সালের নির্বাচনের আগে আমি একাই মানুষকে উদ্বুদ্ধ করছি যে ভোট কেন্দ্রে যেতে হবে, ভোট দিতে হবে, আপনার উপস্থিতি বদলে দেবে পরিস্থিতি, স্লোগান ছিল সেটা। এবং অনেক মানুষ আমাকে এখনো গালি দেয় যে আপনার কথা শুনে ভোট কেন্দ্রে গেছি কিন্তু মার খেয়েছি, কিন্তু ওই মারটা যে খাওয়া বিফলে যায় নাই, ওই যে তার যে গণতন্ত্র, ভোটাধিকারের প্রতি যে তার যে একটা কমিটমেন্ট, সেইটার যে দুর্বিনত যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু ২৪ অনেকখানি সাহায্য করছে। সুতরাং আমি র্যাপ আপ করি, এখনো এই যে ১০ বছরের আমার যে মিডিয়ার জার্নিতে, এটা কমপ্লিটলি আমি হয়তো মাঝে বিরতি দিছি, আমার পরে আরো অনেকেই শুরু করছে, তারা এখন মহিরুহ হয়ে গিয়েছে, কিন্তু তারা অনেকেই দেখা যাচ্ছে যে পপুলিজম এবং পয়সা ইনকামের জন্য ডিস্ট্রাকটিভ পলিটিক্স করছে। সেখানেও আমাকে গত ১ বছর ধরে এই লড়াইটা চালিয়ে যেতে হচ্ছে যে না, দিস ইজ নট পলিটিক্স, দিস ইজ হোয়াট উই ডিডন্ট ওয়ান্ট। উই ওয়ান্টেড স্ট্যাবিলিটি, ডেমোক্রেসি, মানুষের ইন্ডিভিজুয়াল ফ্রিডম এবং সবার সমানাধিকার। তো সেটার জার্নি সংক্ষেপে বলতে এটাই যে ২০১৫ সাল পর্যন্ত একটা জার্নি ছিল, ১৫ থেকে ২০২৫ এটা আরেক রকম জার্নি, এবং আমি মনে করি এই নির্বাচনের পর আই উইল এন্ড আপ মাই জার্নি। এবং কারণ হলো যে অলরেডি অনেক মানে কি মানুষ, প্রতিষ্ঠান তৈরি হয়ে গিয়েছে, নতুন ট্রেন্ড তৈরি হয়েছে। আমি বা আমার বাচ্চা কাচ্চা পরিবারের দিকে সময় দিতে পারিনি। আমার মনে হয় যে এরপর এখন সময় আসবে একটু ওদেরকে সময় দেওয়া। ধন্যবাদ ভাই। এহসান ভাইয়ের কাছেও কিছুটা সিমিলার প্রশ্ন, কারণ শাহেদ ভাইয়ের মতো দেশ ছেড়ে যেতে না হলেও আপনারও কি ফেস করতে হয়েছে আমরা অনেক কিছুই জানি, দেশের মানুষও জানে। আপনিও এই কথা বলতে গিয়ে, লিখতে গিয়ে আপনাকে প্রায় গৃহহীন অবস্থায় থাকতে হয়েছে, কর্মহীন অবস্থায় থাকতে হয়েছে, ঘর থেকে পালিয়ে থাকতে হয়েছে। যদিও আমি জানি যে আপনি আমাকে আগেও বলেছিলেন যে এই যে পার্সোনাল সাফারিং নিয়ে কথা বলতে পছন্দ করবেন না, তো পার্সোনাল সাফারিং থেকে না বলে ভাই যেরকমটা বললেন আপনার জার্নিটা যদি আপনি সেভাবে ডিসক্রাইব করেন, জার্নালিস্ট হিসেবে, লেখক হিসেবে বা অ্যাক্টিভিস্ট হিসেবে। মানে আমরা যখন শাহেদ ভাইদের তুলনায় তো আমরা বয়সে এবং কর্ম অভিজ্ঞতায় তাদের ছোট ভাই। সো এই মানে আমাদের যেই জার্নিটা, আমি যখন, আমার মনে আছে ২০১৮ সালের নির্বাচনে যখন আমি নিজে আমার ভোট কেন্দ্রে ভোট দিতে যাব, গিয়ে শুনলাম যে আমাদের ভোটটা দেওয়া হয়ে গেছে। এবং আগের দিন সন্ধ্যার পর থেকেই মূলত কিছু খবর আসছিল যে কিছু কিছু জায়গায় ব্যালট বাক্স আগেই ভর্তি পাওয়া যাচ্ছে, নানা রকম প্রশাসনের কারসাজিতে মিডনাইট ইলেকশনের দিকে দেশ যাচ্ছে। তখন এই নামটা দেওয়া হয় নাই, কিন্তু এরকম কিছু সিমটম, বিশেষ করে যারা নির্বাচনগুলো বাস্তবায়ন করতো, মাঠ কর্মকর্তা নির্বাচনের, যেমন ডিসি, ইউনো, রিটার্নিং কর্মকর্তা যারা থাকেন, তারা এরকম বিভিন্ন জায়গায় এই ব্যাপারগুলো একদম ওপেন সিক্রেট ছিল কিছু কিছু জায়গায়। আর আমি, আমার জন্মস্থান যেখানে, আমাদের ওই অঞ্চলটা তো একেবারেই আওয়ামী অধ্যুষিত, ফরিদপুর মাদারীপুর ওই অঞ্চলটা। তো সেই নির্বাচনের পরে আমরা তো সবাই তো আসলে ওই নির্বাচনের বিরোধী ছিলাম একটা পর্যায়ে, যে কারণ তখন আমাদের একটা দাবি ছিল যে এই দেশে ক্ষমতায় থেকে আবার নির্বাচন হবে এবং সেই নির্বাচন
স্বচ্ছ হবে বা একেবারেই সবাই তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এই নিশ্চয়তা থাকবে না। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি, তখন তো মূলত সেই দাবিটি ছিল প্রধান দাবি। এবং সেটা তখন আরেকটা প্রমাণ হলো যে না, ক্ষমতায় থেকে নির্বাচন আর হবে না। 2018 ইলেকশনটা আমাদেরকে মূলত এই শিক্ষাটা দিয়ে গেছে যে শাহেদ ভাই যেটা বললেন, তো নির্বাচনে গেলে উপস্থিতি পাল্টে যাবে পরিস্থিতি, এইটা মানুষ হয়তো বা মাথায় রেখে ভোট কেন্দ্রে গিয়েছিল, কিন্তু গিয়ে মানুষ প্রতারিত হয়েছে। এই প্রতারিত হওয়াটা জরুরি ছিল, বাংলাদেশের মানুষের প্রতারিত হওয়াটা যে জরুরি ছিল, কারণ জনগণের যে জনবিস্ফোরণ তৈরি হওয়া, সেটার পরিণতি তো আমরা 24-এর 5ই আগস্ট আমরা দেখলাম যে জনবিস্ফোরণ ঘটলে সেটা কোন দিকে যেতে পারে। তো এই জার্নিটা তখন আমাদের মনে হয়েছে যে আমি তো আর আসলে, আমরা তো আর পলিটিশিয়ান না, কিংবা আমরা এরকম বড় কোনো সাংগঠনিক কার্যক্রম রাজনীতির সাথে যুক্ত ছিলাম না, কিন্তু আমরা যে এই যে গণতন্ত্রহীনতার মধ্য দিয়ে গেলাম, আমাদের বাকস্বাধীনতা, ভোট প্রকাশের মত প্রকাশের অধিকার কিংবা ভোটাধিকার যে হরণ হয়ে গেল, তো আমরা একজন নাগরিক হিসাবে আমরা কি করতে পারি? তো নাগরিক ভয়েসের জায়গা থেকে এরপরেই বেসিক্যালি ঢাকায় এসে আমরা একেবারেই এই লোকগুলো যারা এমন, আমরা একটা লুজ প্ল্যাটফর্ম বানাইলাম যে ছাত্র, শিক্ষক, লেখক, সাংবাদিক, শিল্পী সবাই মিলে এই প্ল্যাটফর্মটাকে আমরা কাজ করা শুরু করলাম যে কেউ কোনো দলের কর্মী নয়, কেউ কোনো দলের সাংগঠনিক, ছাত্রদল, যুবদল, ছাত্র শিবির বা অন্য কেউ কোনো দলের সাথে যুক্ত নই, কিন্তু আমরা একটা গণতান্ত্রিক জায়গা থেকে নাগরিক অধিকারকে আমরা লুজ প্ল্যাটফর্ম থেকে সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ করা। কারণ আমরা দেখলাম তো এখানে ছাত্র শিবির ফেল করছে, ছাত্রদল ফেল করছে, এখানে বিএনপি বড় পার্টি হিসাবে ফাংশন করতে পারে নাই একটা পর্যায়ে, বিশেষ করে 28 অক্টোবরের পরে। তখন সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো তো ঘরে চলে গেছে, একটা পার্টি ঘরে চলে গেছে, একটা অংশ জেলের মধ্যে গুম খুনের শিকার হয়েছে, সাফারিংসের মধ্যে দিয়ে পলিটিক্যাল পার্টিগুলো গেছে। তাহলে কথা বলবে কারা? এই যে কথা তখন কেউ বলতে পারছিল না, সেই সময়ে আমরা তখন ঢাকায় আমরা বেশ কিছু সাংস্কৃতিক কর্মসূচি আমরা নিয়েছি এবং মত প্রকাশের স্বাধীনতার দাবিতে, ভোটাধিকারের দাবিতে আমরা ঢাকায় তখন প্রথম আমরা তখন মাঠে নেমেছি। পলিটিক্যাল পার্টিগুলো যেখানে ফেল করলো, আমার মনে হচ্ছে সাংস্কৃতিক কর্মীরা, সাংস্কৃতিক সংগঠকরা সেখান থেকে জাস্ট ভয়েস তোলা আমরা শুরু করলাম। একটা অংশ সবাই না, একটা অংশ। শাহেদ ভাইয়ের সাথে আমি এখানে একমত, কারণ এর বিপরীতে আমরা দেখলাম যে এফডিসির সামনে দাঁড়িয়ে, শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে এই হাসিনার মানে কোমল আওয়ামী লীগ, যারা কোমল ফ্যাসিস্ট, আমরা তখন বলতাম যে কোমল ফ্যাসিস্টদের একটা বড় অংশ, তারা গিয়ে, আমরা বলতাম যে কুসুম কুসুম আন্দোলন, হ্যাঁ কুসুম কুসুম আন্দোলন, তো এই এরা গিয়ে এখানে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য যে আওয়ামী লীগ কতটা গণতান্ত্রিক আছে এটা তারা বলতো। অর্থাৎ এইটা 2018-এর পরে, তাই তো? হ্যাঁ, 18 থেকে এটা শুরু। ওই সময় আমি কিছু আলোচনা করছি ইউটিউবে যে বিএনপি এত বাজে পারফরম্যান্স করছে, তোমাদের যে রাজনীতি, তোমার দরকার হলো যে শেখ হাসিনা। আপনি অনেক সময় স্কেপটিক্যাল ছিলেন, যেটা আমি হ্যাঁ, লিডারশিপের প্রতি স্কেপটিক্যাল ছিলেন। এবং না, আমি লিডারশিপের ক্যাপাসিটি নিয়ে স্কেপটিক্যাল ছিলাম না, আমি অ্যাপ্রোচটা নিয়ে স্কেপটিক্যাল ছিলাম। এবং আমি দেখছি আমি যদি সমালোচনা না করি তাহলে ঘুম ভাঙবে না, সুতরাং আমি সমালোচনা করে গেছি। আজকে ওগুলাকে আমার উপরে বুমেরাং করে ফেরত দেওয়া হচ্ছে। এখানে তো সমস্যা, এখানে সমস্যাটা ওই জায়গাতে, আপনি যদি ইভেন ক্যাপাসিটি নিয়েও প্রশ্ন করেন, হ্যাঁ, আমি ধরে নেন আমি কেউ একজন, আমাকে আমার ক্যাপাসিটি সম্বন্ধে আপনি প্রশ্ন করছেন, হোয়াটস রং ইন দ্যাট? না, আপনি কেন আমার ক্যাপাসিটিকে প্রশ্নবিদ্ধ করতে পারবেন না? আমি সেটা রং নাই। এবং যাদেরকে নিয়ে সমালোচনা, এটা আমাদের বোঝার সমস্যা, যাদেরকে নিয়ে সমালোচনা করেছি তারাও কিন্তু রং হিসেবে আমাকে ট্রিট করে না, বরঞ্চ তারা সেখান থেকে আদার পারসন হু ইজ ওয়াচিং, সে মনে করছে আরে এই সমস্যা, তারা সেখান থেকে লেসন নিচ্ছে। আমি একটা এক্সাম্পল দেই। আজকে ধরেন বিএনপি এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ অ্যাক্টিভ, 18 পর্যন্ত বিএনপি সোশ্যাল মিডিয়ার কোনো পেজ ছিল? আমি একদিন আলোচনা করলাম যে হাউ ইউ ডুইং দ্য পলিটিক্স, ইউ ডোন্ট হ্যাভ এনি সোশ্যাল মিডিয়া। এবার আমি শাহেদ ভাই টুইটারে প্রেজেন্ট, তারপরে কিন্তু এটা হয়েছে আজকে 5 বছরে দেখেন কোথায়। যাদের নিয়ে সমালোচনা করছি তারা দে টুক ইট ভেরি ওয়েল, কিন্তু পাবলিককে এমন ভাবে বোঝানো হয়েছে যে আমি আম দ্য ওয়ান হু ব্যাক স্টেপড আর কি। দিস ইজ দ্য পলিটিক্স। এনিওয়ে কন্টিনিউ। হ্যাঁ প্লিজ। তো তখন আমি শাহেদ ভাইয়ের সাথে এই কথাটা একটু যুক্ত করে নেই। এমন একটা সময় ছিল, তখন তো আমরা জানতাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস লেখার লোক ছিল না, এবং এরা মানুষ কেন করে না, একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল। ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা জগন্নাথের খাদিজাতুল কোবরার কথা বলি, এর আগেও যদি আমরা যাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
থেকে পড়াশোনা করা একজন স্টুডেন্ট, কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে টিচার ছিলেন, যেমন এখন বিএনপির অ্যাক্টিভিস্ট হিসেবে একসময় তখন প্রচুর গালি খেয়ে জেলে গিয়ে একে মহিদুজ্জামান অ্যাপোলো ভাইয়ের কথা আমরা বলতে পারি, সেই সময় শুধুমাত্র ফেসবুকে লেখার জন্য, ফেসবুকে মকারি করার জন্য কারাবরণ করতে হয়েছে, জেলে যেতে হয়েছে, দেশান্তরী হইতে হয়েছে। সো এবং আমি এখানে আমার কথা আমি মানে রুবাবকে বলি যে আমি আমার ব্যক্তিগত সাফারিংয়ের কথা আনতে চাই না, শাহেদ ভাই এখানে সাক্ষী, সেজন্য আমি বলতেছি। তো আমি দেশ ছেড়ে পালিয়ে যাব, আমি কোথায় গেলে কিভাবে যাইতে পারি, এই পথ মানে আমার রুট ঠিক করে দেয়া শাহেদ ভাইয়ের সাথে আলাপ হইতেছিল। এবার আমি থামাইছি এবং আপনাকে। শাহেদ ভাই আমাকে বলতেছে যে ইহসান, আমরা সবাই দেশ ছেড়ে চলে গেলে কেমনে হবে, তাহলে দেশে কেউ কারো না কারো থাকা উচিত, আপনি দেশে থাকেন, আপনাকে দেশে থাকা নিরাপদ করতে যা যা লাগে আমরা সেটা করবো। সো মারুফ ভাই, শাহেদ ভাই সহ তাসনিম খলিল ভাই কথা এখানে আমাকে এটা obviously বলতে হবে। তাসনিম ভাই, আপনি এই যে একটা প্রোগ্রামে ছিলেন সেদিন, ও হ্যাঁ, আপনাদের একটা প্রোগ্রামে তাসনিম ভাই বলছিলেন। তাসনিম ভাই পরে আপনাকে মানে উনি একটু প্রফেশনালি আমি হেল্প বলি। যে ডি প্ল্যাটফর্ম যখন আপনাকে করে দেওয়া হলো, আমি যখন তার শুনলাম যে তার বয়স যখন 4 বছর না 7 বছর ছিল, 3 বছর 3 বছর, তখন তার বাবা হ্যাঁ। গুম হয়ে যায়। হ্যাঁ। হি ডিডন্ট সে হিজ ফাদার। আজকে তার বাচ্চার বয়স যখন এমন, সে একই রকম ভয় যে আমি তো গুম হয়ে যাব, আই নিড টু লিভ। আমি নিউজ সম্পাদকের কাছে গেছি, আইন উপদেষ্টার কাছে তখন আসিফ ভাই, নাম না বলি, তারা সবাই সাজেস্ট করছে যে আপনি বেরিয়ে যান দেশ থেকে। এখন আমি তাকে বললাম যে আপনি বের হয়ে এলে বের হইতে পারেন, এটা পলায়নের জীবন, আর একবার বের হইলে ফেরা যায় না। আমি আমার নিজেকে দিয়ে বুঝি, নানান জটিলতার মধ্যেও আমাকে বারবার আসতে হচ্ছে। সো আপনি বের হইেন না, আপনি একটু কামড়ে থাকেন। আর আমি ফেসবুকে লিখলাম যে এরকম, না আমাদের একটা যে গ্রুপ ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আমি লিখলাম যে এরকম আমার একটা ছেলেকে সাপোর্ট দেওয়া লাগবে, আমরা একটু সাপোর্ট দেয়, এটা সেটা। তাসনিম খলিল আমাকে নক করলেন, শাহেদ, এহসান কোথায় আছে? আমি বললাম এই অবস্থায় আছে। কাছে ওকে একটা ফোন দিতে বলেন আমাকে, আমি দেখি নেত্র নিউজে দেখে একটা জায়গা করতে পারি কিনা। দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড জার্নি। সো আমি বলছি যে আমি যদি তাকে না থামাইতাম, আমরা যদি না থামাইতাম, হয়তো আজকেও সে দেশান্তরে থাকতো। কিন্তু তাকে দিয়ে তো আমরা 5ই আগস্ট কি না কাজ করিয়েছি। এই ছাত্রদের, সমন্বয়কদেরকে শেল্টার দেওয়া, কবি সাহিত্যিক ইনফরমেশন, আমরা যখন ইন্টারনেট বন্ধ, এটা সেটা, নেত্র নিউজ বিশেষ ইন্টারনেট ব্যবহার করে আমরা তথ্য পাচ্ছি তার কাছ থেকে। দ্য হোল জার্নিতে আমি অন্তত ব্যক্তিগতভাবে আমার যতটুকু ফাইট, সেই ফাইটের অন্যতম বড় রিসোর্স ছিল এহসান। সো আমি বলছি যে ও যদি দেশে না থাকতো, আমরা তো আরেকটা সাইড কানা হয়ে যেতাম। তো দ্যাটস হাউ উই ডিজাইনড আওয়ার মুভ, আওয়ার স্টেপ। আজকে যে এই পর্যায়ে এসে সবাই যে বিপ্লবের ক্রেডিট দাবি করছে, 24-এর পরে এসে দেখলাম যে অপরিচিত ফেসগুলো সব আমাদের সব অর্জন হাইজ্যাক করে নিয়ে একটা নতুন বাংলাদেশের জন্য লড়ছে। কিন্তু ওই সময় কারা লড়ছি, কারা আমরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছি? কারণ আমরা তো চিল্লাইতে পারি না। গো হেড। না, তো যেটা বলছিলাম, সেই সময়কার ফাইটটা ছিল একরকম, কিন্তু এখন যেটা মানে শাহেদ ভাই যেটা বললেন, তো জার্নি তো আসলে আমার মনে হয় যে অতীতকে মানুষ তো ভুলে যেতে পারে না। মানে অতীত তো আমাদের জন্য ভবিষ্যতের আগানোর একটা শক্তি। মানে আমি যদি সেই হিসাবে যদি আমরা দেখতে চাই, তো যখন এখন আমরা কেউ বলে যে, ভাইয়া বলে যে নতুন বাংলাদেশ কথা বলা হচ্ছে যাদের তরফ থেকে, বা এখন আমরা আসলে 5ই আগস্টের পরে অনেককেই দেখলাম, তো নতুন আমরা কিছু শব্দ আসলে শুনছি, নয়া বন্দোবস্ত, লাইক একটা শব্দ আমি যদি এখন পিক করি, র্যান্ডম পিক করি, তো এই শব্দগুলো শেষ পর্যন্ত আসলে শব্দ বিলাস কিনা বা বাক্য বিলাস কিনা, কোনো মিনিং তো আসলে আমরা দেখাইতে পারি নাই। যে নতুন বন্দোবস্ত বলতে অ্যাকচুয়ালি আমি কি চাই, কোনটা আসলে বন্দোবস্ত, সেই বন্দোবস্ত তো আমরা দেখলাম যে পুরোনো পথেই হাঁটা, সেই একই জিনিস, মানে একই জিনিস পাওয়া, নিজের মানে বেশভূষা পরিবর্তন হওয়া ছাড়া আর তো বিশেষ কোনো ইভেন রাজনৈতিক চরিত্রেরও তো কোনো পরিবর্তন আমরা আসলে, কমিটমেন্টটাও আমরা দেখি নাই। এবং সেই কমিটমেন্টটা যে আমরা দেখি নাই, সেটার মানে এখন যে সেটা একটা বিভক্তি, এবং সেটা যে এক ধরনের প্রতারণা ছিল, এই গণঅভ্যুত্থানের সাথে এক ধরনের প্রতারণা, সেটা তো আমরা দেখলাম যে এই নির্বাচন, আমরা যেটাকে বলছি যে আগামী ইলেকশনটা হবে বাংলাদেশ বিনির্মাণের একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা চাই আসলে গড়তে। নতুন ফ্যাসিবাদ আর কেউ এখানে গড়ে উঠবে না, সেটা তো আমরা অবশ্যই চাই, কারণ আমরা তো এই কাজটাই করেছি আসলে। তো সেই দলের পক্ষে বা বিপক্ষে যারা জোটভুক্ত হচ্ছে বা হচ্ছে না, এই যে এই বিষয়গুলো যখন বলা হচ্ছে, আমার মনে হয় যে দেশের মানুষকে তো বোকা ভাবার কোনো কারণ নাই। সো
আমি যদি আমাদের ব্যক্তিগত জার্নির, তো আসলে ব্যক্তিগত জার্নির কথা বলাও এক ধরনের, আমি এটা পক্ষপাত মানুষ না, না কিন্তু তো এই থেকে যে আমরা শিক্ষা যদি নিতে চাই, যে ব্যক্তিগত জার্নির কথা আমি আসলে জিজ্ঞেস করি দুইটা কারণে। একটা জিনিস হচ্ছে যে এখানে যারা আসেন তারা বিভিন্নভাবে সমাজে কোনো না কোনো জায়গায় ভূমিকা রেখেছেন, আমরা তাদেরকে ইনভাইট করার চেষ্টা করি। তো এই জার্নি থেকে আমাদের অবশ্যই শেখার কিছু আছে, আপনাদের শেয়ার করার বিষয় আছে। আর এটা তো ওই যে টিপিক্যাল কোনো মানে ইটস নট আ টিভি স্টেশন, তো যেখানে আসলে একদম সাবজেক্টিভ থাকবে, তো ওই জায়গাটা দেখার চেষ্টা করি। আর কাউন্টার ন্যারেটিভ নাম দেওয়ার পিছনে একটা ভূমিকা ছিল, কাউন্টার ন্যারেটিভ মানে কোনো পার্টিকুলার ন্যারেটিভকে কাউন্টার করা না। আমার সম্বন্ধে একটা আন্ডারস্ট্যান্ডিং আপনার থাকতে পারে, ওইটাকেও কাউন্টার করাও তো একটা কাউন্টার ন্যারেটিভ। আমি যে এই পর্বটা শেষ করতে চাই সেটা হচ্ছে গিয়ে যে আমি শুরু থেকেই মানে টানা সাহেব ভাইয়ের সাথে প্রায় আলোচনায় বলি যে এখন যেই দলটির সবচেয়ে বেশি সম্ভাবনা তৈরি হয়েছে যে আগামী বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া, জামাত ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন জোট, যদি শেষ সার্ভে আমরা বিবেচনা করি 33% আর হচ্ছে এনসিপি 7%, পাবলিক গিয়ে 40+ তো হয় জামাত নেতৃত্বাধীন জোট। না আমরা মনে হয় যে সচেতন ভাবে আমরা এটা না মানে এইভাবে ফান করে হইলেও এটা বলা উচিত না। আমি একটা আলোচনায় দেখাইছি, না আমি লেস দ্যান 1%, 1% ভোটের ব্যবধানে জাতীয় সংসদে সিটের ব্যবধান হয় 100। 1990-2001 দেখছি আওয়ামী লীগ পাইছে 40.97, বিএনপি পাইছে 40.13, 91 বিএনপি সিট পাইছে 193, আওয়ামী লীগ পাইছে 60, 100 মনে হয় 0.60% ভোটের ব্যবধানে আসন ব্যবধান হয়েছে অলমোস্ট 100। সেখানে এইটাও যদি যে জরিপের কথা ফান করে আপনি বলছেন, এটাও যদি আমরা ধরি, সেখানেও আসন ব্যবধান হবে 100-150। সুতরাং ওটা নিয়ে জামাত খুব কনফিডেন্ট না, আমাদেরও এইটাকে ধাতব্য নিয়ে আলোচনা করা আমি দরকার। যেটা বলতেছিলাম যে এই দলটা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জুলাই গণঅভ্যুত্থানে যদি এককভাবে মানে গণঅভ্যুত্থানের শক্তি তো আসলে দেশের মানুষ, সাধারণ মানুষ, বিএনপির বর্তমান নেতৃত্বকে আমি ধন্যবাদ দিতে চাই এর জন্য যে তারা গণঅভ্যুত্থানের ক্রেডিট তারা নিতে চান নাই। তো এই ক্রেডিট না নেয়ার আমি বলবো যে তাদের এই যে উদারতা বা তাদের এই সরলতা, বিএনপির এই যে কাউন্টার ন্যারেটিভ, এই যে ন্যারেটিভ উৎপাদনের যে রাজনীতি এখন চলছে, ছাত্র দলের সবচেয়ে বেশি, আমার যদি এককের পক্ষে না, আমি সবচেয়ে বেশি শহীদের সংখ্যা ছাত্র দলের নেতাকর্মীরা, এবং সবচেয়ে বেশি গুম খুনের শিকার হয়েছে তারা বিগত ওই 1.5 দশকে। এবং এই গণঅভ্যুত্থানেও সাহেব ভাই যেমন 5ই আগস্টের কথা বললো, আর বাকিটা যদি নাও বলি, তো এই গণঅভ্যুত্থানের একটা বারুদ, মানে বারুদটাকে জাস্ট মানে দেশলাইয়ের কাঠি দিয়ে একটা হচ্ছে গিয়ে যে জ্বালিয়ে দেওয়া, এই যে পাটাতনটা তৈরি করা হলো, গণঅভ্যুত্থানের পাটাতনটা তৈরি করা হয়েছে কাদের রক্ত, কাদের জীবন, কাদের মানে সাফারিং এর উপর দাঁড়িয়ে, সেটা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন এই দলটা 5ই আগস্টের পরে যেই ভূমিকায় নিজেদেরকে নিয়ে গিয়েছে বা যাওয়া উচিত ছিল, যেটা আশঙ্কার জায়গা, কিংবা আমি যদি বিএনপি যদি সমালোচনা করতে চাই, এটা পিরাউলিয়ার দল হয়ে গেছে। হ্যাঁ, এই বিএনপির মানে অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে যেমন বিএনপি, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি একজন সংবাদকর্মী হিসেবে বলতে চাই, সাহেব ভাই আমার সিনিয়র অগ্রজ সংবাদকর্মী, সো বিএনপি গণমাধ্যম কি জিনিস এটা বুঝে না, সংস্কৃতি কি জিনিস এটা বিএনপি বুঝে না। কারণ দেখেন, বিএনপি আর নামের সাথে একটা নাম বাংলাদেশের রাজনীতিতে যেটা ভালোভাবে জড়ায় দিচ্ছে, জমে গেছে, বিএনপি জামাত। তো বিএনপি জামাত সরকার কিন্তু 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি যে সরকার, সেটা কিন্তু বিএনপি জামাত সরকার। কিন্তু এই সরকারের ওই সরকারের 1-6 সরকারের মধ্যে যত খারাপ কাজগুলো কারা করছে, বিএনপি করছে, এবং জামাত করে নাই। তার মানে কি, জামাতের দুইটা মিনিস্ট্রি ছিল, ওই দুইটা মিনিস্ট্রি সবথেকে মানে এফিশিয়েন্টলি চলছে, দ্যাটস দ্য ন্যারেটিভ। হ্যাঁ, তাদের বক্তব্য এটা। তো এখন কিন্তু আপনি পরবর্তীতে এই যে এখন 5ই আগস্টের পরে যেটা ঘটলো, বেশ কয়েকটি জায়গায় আমি একদম তথ্য সহকারে যদি বলি আপনাকে, দেশের 64টা জেলায় আপনি যদি মিনিমাম 40টি জেলায় একদম তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট পালিয়ে যে আওয়ামী লীগকে কারা শেল্টার দিচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান কারা নিয়ন্ত্রণ করছে, তাদের কাছ থেকে টাকা নিয়ে কারা নিজেদেরকে শক্তিশালী করছে, এখন কিন্তু নাম আওয়ামী লীগ জামাত আপনি বলতেছেন না। এটার কারণটা কি? এই যে একজন সংবাদকর্মী হিসাবে আমি যেটা বলি যে গতকালকে একটা অনুষ্ঠানে, আমি জানি না, সরি, পডকাস্টটা কখন প্রচার হয়, সো সদ্য রিজাইন দেয়া তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বললেন যে এখানকার গণমাধ্যমগুলো অলিগাররা নিয়ন্ত্রণ করে, এই অলিগাররা হচ্ছে গিয়ে আগের পুরানো বন্দোবস্ত নেতৃত্বাধীন।
তাদের মালিকানাধীন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যাচ্ছে না। তো আমি খুবই দুঃখের সাথে আমি এটা বলতে চাই, আমি মাহফুজকে বলছি, তো যেহেতু জুলাই আন্দোলনের আগে থেকে এবং ওই আন্দোলনের সময় আমরা একসাথে দিয়েই অতিবাহিত করেছি, তো যখন তিনি তথ্য উপদেষ্টা ছিলেন আমি তার কাছে একটা তালিকা দিয়েছিলাম একদম, আমি আজকে এখানে বলছি যে এখানে কোন প্রতিষ্ঠানের মালিক আওয়ামী লীগ, কোন কোন মানে 5ই আগস্টের পরে আমরা মনে করলাম যে রাতারাতি একটা কিছু আমরা বদল ঘটায় ফেলছি, কিন্তু যারা গত 1.5 দশক আওয়ামী লীগের পক্ষে যারা সম্মতি উৎপাদন করছে, যারা আওয়ামী লীগকে হচ্ছে একচ্ছত্র মানে একদম মানে ধোয়া তুলসী পাতা হিসেবে চিহ্নিত করছে, কিন্তু 5ই আগস্টের পরে সেই জায়গা কি বদল ঘটছে? আমরা 5ই আগস্টের পরে দেখছি যে আপনি ধরেন আইজিবির বদল ঘটছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বদল ঘটছে, অন্যান্য ব্যাংকের গভর্নর বদল ঘটছে, ইউনিভার্সিটির ভিসি বদল ঘটছে, কিন্তু যারা এই 1.5 দশক, আমি বাকিগুলোর কথাগুলো বললাম না শাহেদ ভাই, তো এই 1.5 দশকে যেই নিউজ এডিটর, যেই চিফ রিপোর্টার, যেই সিএনই, যেই গণমাধ্যমের মালিক শেখ হাসিনাকে বলছে যে গণতন্ত্রের আপসহীন কন্যা, তো শেখ হাসিনার জয়রথ থামানো যাচ্ছে না, মানুষ তাকেই ভোট দিয়ে আবারও নির্বাচিত করবে, এই রিপোর্ট যিনি লিখেছেন, যারা উৎপাদন করেছেন, টেলিভিশন হোক, পত্রিকা হোক, নিউ মিডিয়া হোক, তো 5ই আগস্টের পরে আপনি কি সেখানকার এদের কোনো চারিত্রিক বদল তো ঘটেই নাই, তারা এখন এটা কেন করছে? হুট করে তারা দেখলাম যে এখন খুব গণতন্ত্রের পক্ষে কথা বলছে, তারা গণ অভ্যুত্থানকে জুলাইয়ের 28 তারিখ পর্যন্ত, আগস্টের 3 তারিখ পর্যন্ত যারা আন্দোলনকারীদেরকে বলছে যে সন্ত্রাসীরা হামলা করছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, সন্ত্রাসীরা পুলিশদেরকে হামলা করছে, তো সেই নিউজ এডিটর, সেই সম্পাদক এখনো বহাল তবিয়তে থাকবে, আর আপনি বলবেন যে জুলাইয়ের জন্য আমরা আসলে কিছু করতে পারি নাই, কেন? এই দায়টা কার? তো এখন দেখেন 5ই আগস্টের পরে এই পর্যন্ত 9টা প্রতিষ্ঠান গড়ে উঠছে নানাভাবে এবং দখল হয়েছে, 9টা প্রতিষ্ঠান সরাসরি, আরো 2টা বাড়তি। এই মালিকানাগুলো কারা? এই মালিকানাগুলো কিন্তু সব জামাত এবং আওয়ামী লীগের। আমি আবার দায়িত্ব নিয়ে বলতেছি, জামাত এবং আওয়ামী লীগের, কারণ এরপরে আগামীতে বাংলাদেশে কিভাবে সাংবাদিকতা করবো আমি জানি না, আমি তারপরে এই কথা আমি বলে রাখলাম। কিন্তু বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে তারা তাদের মালিকানাধীন কিংবা তাদের ব্যবসায়ী তাদের সাথে সম্পর্কিত আছে এমন কেউ কি একটা প্রতিষ্ঠান গত 1.5 বছরে তারা গড়ে তুলছে? করে নাই। তার মানে কি এই যে তাহলে এই কথাটা তো শুধু শুধু আসবে, এই যে আমরা এখানে কাউন্টার ন্যারেটিভের কথা বলছি, তো আমি জানি না এর পেছনে কারা আছে, আমি শুধু রুবাবকে দেখে না এটাও এর পিছনে কেউ নাই, কেউ নাই, এর পিছনে কেউ নাই, আমরা এবং যে জায়গায় আপনি শুটিং করছেন এইটাও এই প্রতিষ্ঠানের না। আমি সেজন্যই বলতেছি, আমি রুবাবকে চিনি, আমি রুবাবকে 5ই আগস্ট আগে থাকতেই চিনি, আমি সেজন্য এখানে আসছি। সো অ্যাট লিস্ট 5 আগস্টের আগে একটা সার্টিফিকেট পাবলিশ না। তো এখন সেই জায়গায় আমরা বললাম যে আমরা নতুন বাংলাদেশ গড়বো, কিন্তু আমরা কাদেরকে নিয়ে গড়বো? হ্যাঁ, আমরা জানি যে আমাদের একটা রিকনসিলিয়েশন লাগবে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ নিশ্চয়ই সামনের দিকে আমাদের স্বপ্ন আছে, কিন্তু আপনি যদি তাদেরকে যদি চিহ্নিত না করেন, বিচার তো দূরের কথা অ্যাটলিস্ট, এবং নতুন আপনি আউটলেটগুলো যদি আপনি না আনেন, তাহলে তো এটা সম্ভব হবে না। তখন দেখবেন যে গণঅভ্যুত্থানের শক্তিরাই হচ্ছে পরাজিত হচ্ছে, তখন আবার যারা আতাতকারী তারাই আবার সামনে একটা কিছু করবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের দিকে আমরা যাব, এগুলো শুধু নিছক শব্দবিলাস, বাক্যবিলাসের মধ্যে এগুলোকে না রেখে নয়া বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত, এগুলোকে শুধু শব্দের মধ্যে না থেকে অভিধানের বাইরে এনে এগুলা কিভাবে ফাংশন করবে এবং সেই ফাংশন করতে গিয়ে কাদেরকে আমাদের অ্যাকচুয়ালি লাগবে, তারা কারা, আরো কিছু শব্দ আমরা শুনছি যে দায় ও দরদের রাজনীতি, জান ও জবানের স্বাধীনতা, এগুলা মানে শুধুই বাকওয়াজি শব্দ। এই বাকওয়াজি শব্দের বাইরে গিয়ে ফাংশনাল কি আমাদের এখন প্রচুর, আজকে সকালবেলা আমি শাহেদের কথা বলছিলাম এখানে স্টুডিওতে আসার আগে যে আমরা এখন প্রচুর ম্যান অফ আইডিয়াস, ম্যান অফ বাকওয়াজি দেখতেছি, ম্যান অফ অ্যাকশন আমাদের এখন কম। সো এখন এই ম্যান অফ অ্যাকশন আমাদের দরকার, যারা আসলে সত্যিকার অর্থেই বাংলাদেশকে মানে আগামীর দিকে এগিয়ে নিবে এবং সেটার জন্য যা যা করা দরকার সেটাই তারা করবে। ম্যান অফ অ্যাকশন আমাদের দরকার। ওই ইনডেপথ আসবো। আর একটু একটা বিষয় শাহেদ ভাইয়ের কাছে আসি। শাহেদ ভাই, আপনি যেটা বলছিলেন যে আপনি চিৎকার করতে পারেন না, বা অনেকেই হয়তো চিৎকার করতে পারে না, যারা হচ্ছে মানে এখন আপনার কনসেন্ট, এখন অন্য একটা সাইডে যারা কনসেন্ট ম্যানুফ্যাকচার করছে, যারা এটা মনে করে যে আপনি আমার সাথে আসলে দ্বিমত করতে পারবেন না, দ্বিমত করলে আসলে আপনাকে কোনো একভাবে ভেরিফাই করতে হবে।
এবং এটা তো আসলে সর্বস্তরেই বিরাজমান। আমরা মানে আপনি কোনো বিষয়েই আসলে দ্বিমত করতে পারবেন না, না রাজনীতি নিয়ে দ্বিমত করতে পারবেন না, আমার থেকে অন্য ধারায় বিশ্বাস করলে দ্বিমত করতে পারবেন, অন্যদিকে ভোট দিলেও আসলে দ্বিমত করতে পারবেন। ভোট অন্যদিকে কেন দিবেন আপনি? আমাকে আমি যেটা বলতেছি আপনি সেটা করবেন না। এই যে এইটা করে যারা এটা করছে তারা তো আসলে এটা এমনিতেই আওয়ামী লীগ গত 1.5 দশকে সমাজে একটা বিশৃঙ্খলা, একটা অস্থির সমাজ সৃষ্টি করে গেছে আমাদের জন্য। এরপরে জুলাই একটি গণ অভ্যুত্থান হলো, যেখানে হাজার হাজার মানুষ মারা গেল, ওইটার একটা ট্রমা আছে। তার মধ্যে আবার এই কেওস, পোস্ট আপরাইজিং একটা ইস্যু থাকে, যেটা বিশ্বের যে কোনো জায়গায় পোস্ট আপরাইজিং একটু কেওটিক সিচুয়েশন থাকে। এই কেওসের মধ্যে আরো আগুনে ঘির হালা হচ্ছে। এখান থেকে আমরা এটা যদি এটা হয়তো বিস্তারিত হয়ে যাবে, কিন্তু এটা থেকে সহজে বের হওয়ার উপায়টা কি? আমি মনে হয় আপনি যদি ইভেন ইফ ইউ গো ফর আ ভেরি পজিটিভ ইলেকশন, লাইক ভেরি নিউট্রাল, ভেরি ফেয়ার, স্টিল এটা থেকে তো এমন না যে আপনি কার পর দিন চলে বেরোতে পারবেন। আমাদের আসলে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত এই জায়গাতে? না রূপক, এটা খুব দুশ্চিন্তার বিষয় যে আমরা যেদিকে আগাচ্ছি সেখানে রেটরিক খুব ডমিনেন্ট ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়ে গেছে। যে খুব জোরে চিৎকার দিতে পারছে মনে হচ্ছে সেই আমার আশা ভরসার প্রতীক, ত্রাণকর্তা। হ্যাঁ, ত্রাণকর্তা। সুতরাং আমরা যেটা দেখছি যে ধরেন 5 তারিখে রাগ দিয়ে মৃদু উপস্থিতিও যার ছিল না, ইভেন 18 সাল তো আমরা বেশ ধরি যে সেই সময় যে ছাত্রদের যে আন্দোলন হয়েছে, কোটা সংস্কার যে আন্দোলন হয়েছে, সেখানে নিরাপদ সড়ক, হ্যাঁ নিরাপদ সড়ক, আমি সেটাই বলছি, নিরাপদ সড়ক এবং কোটা সংস্কার দুটো আন্দোলন তো আমাদের বেজ। সেই বেজ আন্দোলনেও যাদের ভূমিকা ছিল না, এবং তারপরে নানানভাবে আওয়ামী সরকারের ছায়াতলে কিভাবে নিজেদেরকে লুকিয়ে রাখা যায় যেই রাজনীতি যারা করছে, তাদের কেউ কেউ এখন ন্যাশনাল কাল্ট হিসেবে দাঁড়িয়ে গিয়েছে। শেখ মুজিবকে কাল্ট বানানো হয়েছিল একটা অন্যায়কে জাস্টিফাই করার জন্য। দেখুন, আমি আমার কোনো লেখায় শেখ মুজিবের অবমাননা করে কোনোদিন লিখি না। আমি মনে করি ন্যাশনাল ফিগার, তাদের একটা জায়গা থাকা উচিত, কিন্তু তাকে ব্যবহার করে যে একটা ফ্যাসিস্ট মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছিল, একটা কাল্ট ফিগার লাগে। এই কাল্ট ফিগার শেখ মুজিবের অবর্তমানে এখন আমরা দেখছি নতুন নতুন কাল্ট ফিগার তৈরির চেষ্টা হচ্ছে, এবং তার নামে জাস্টিফাই করা হচ্ছে মবকে এবং অনাচারকে, অনিয়মকে জাস্টিফাই করা হচ্ছে। আপনি যেটা বলছিলেন যে শান্তি, আমরা তো মুক্তি দেখছি না। আসলে আমাদের মনোজগতে এই ধরনের একটা রাজনীতি গেঁথে গিয়েছে, এবং যারা এই কাল্ট ফিগার তৈরি করে রাজনৈতিক ফায়দা নিতে চায়। আমি বারবার 5 আগস্টের পরে একটা কথা বলছি। আমি যখন 5 আগস্টের পরে বলতে শুরু করলাম যে নাও ইজ দ্য টাইম ফর দ্য গ্রেট সেপারেশন, 24 বছরে জামায়াত ইসলামের রাজনীতির সাথে বিএনপির যে গাঁটছাট ছিল, এখন এটা ছাড়তে হবে, আমাদের হোম গ্রাউন্ড পক্ষ বিপক্ষ তৈরি করতে হবে। আমি জানি না আপনাদের নজরে আসছে কিনা সেটা। তারপর থেকে রাজনীতি, এবং ওই সময় থেকে আমি ননস্টপ বলছি যে নির্বাচন যত ঘনিয়ে আসবে, লুকিয়ে রাজনীতি করার সুযোগ নাই। জামাত এবং যারা অন্য এই রাজনৈতিক মতাদর্শ বিলং করে, তারা আস্তে আস্তে প্রকাশ্য হয়ে আসবে। গতকালকে আমি একটা ছেলেকে নিয়ে লিখছি, যুক্তরাষ্ট্রে থাকে, এতদিন খুব সুশীল, এটা সেটা, এটা না ওইটা না, নানান রকম ভাঙচুরের পক্ষে মত উৎপাদন করছে। কালকে বলছে আমি এখন থেকে জামাতের সমর্থন। আমি তো জানি তুমি জামাতের করবা, এবং আমি বলছি যত নির্বাচন ঘনিয়ে আসবে তোমার আর লুকিয়ে থাকার কোনো জায়গা নাই। আপনি দেখবেন যে লুকিয়ে রাখার আর জায়গা নাই। তো আমাদের হয়ে গেছে এই পক্ষ বিপক্ষ। একটা পক্ষ অবশ্যই তারা এই ভাঙচুর, মব এবং চিৎকার চেঁচামেচি দিয়ে আজাদি আজাদি। হোয়াট ডু ইউ মিন বাই আজাদি? আমরা তো 5 তারিখেই আমরা স্বাধীন হয়েছি, আমাদের 71 সালে স্বাধীন হয়েছি, কিন্তু তারা সেটাকে 1947 সালে নিয়ে যেতে চায়। তারা বলতে চায় 54 বছর ভুল ইতিহাস পড়েছি আমরা, আমাদের সবকিছুকে পেছন দিকে নিয়ে যেতে চায়। তো এখন আপনি কিভাবে এই গোষ্ঠীকে আপনি অনেস্ট লিডারশিপ দিয়ে নিয়ন্ত্রণ করবেন? ইটস এ বিগ চ্যালেঞ্জ। আপনি যখনই গণতান্ত্রিক শান্তির কথা বলবেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা বলবেন, আপনাকে প্রত্যেকটা পদে পদে এরা রুদ্ধ করে রাখবে। 5টা ইউনিভার্সিটির যে ছাত্র সংসদ নির্বাচন, 5টা ইউনিভার্সিটির 5টা মোড় আটকায় রাখবে, আপনাকে রাস্তায় চলতে দিবে না। পাবলিক ক্ষিপ্ত হয়ে বলবে যে না, এখানে স্ট্রং লিডারশিপ দরকার, পিটায় বের করে দেবে এদেরকে। আপনি যখনই পিটাইতে যাবেন তখন রক্তপাত হবে, তখন বলবে তা হাসিনার থেকে তাহলে আপনার কি শাসন ব্যবস্থা, কি তফাৎ? সো ইটস এ বিগ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা যারা লিডারশিপ, আমি নট এ লিডার, পলিটিক্যাল লিডার, আমি জানি না এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা হবে, কিন্তু চ্যালেঞ্জটা আছে বলেই আমি জানি যে বিএনপির যিনি বর্তমান প্রধান,
তারেক রহমান সাহেব, উনি বারবার বলছেন আমি শান্তি চাই, আই ওয়ান্ট পিস, আই ওয়ান্ট পিস, এবং পিস মানুষ শান্তিতে বাঁচতে চায়, বাঁচতে চায়, কারণ মানুষের ভাষাটা উনি বুঝতে পেরেছেন। সেটা করতে যে ওনাকে অনেক অপ্রিয় কাজ করছেন, যেটা উনি পছন্দ করেন না, এটা আমি ব্যক্তিগতভাবে জানি। অনেক জায়গায় যাচ্ছেন, অনেককে কর্মোদ্যম করছেন, অনেককে আস্থায় নিচ্ছেন, এবং অফিসে অনেকে এসছে দেখা করছে, না অফিসে শুধু না, নিজেও যেসব জায়গায় যাচ্ছেন আমি জানি অনেক বিষয় তার মতের বাইরে যেয়ে তিনি করছেন, কেননা তিনি সবাইকে আস্থায় নিতে চান। জিয়াউর রহমান যেমন একদিকে উগ্রবাদী, ডান বাম সবাইকে নিয়ে, কারণ ৭৫-এর পর যেটা হয়েছে তিনি দেখছেন যে আমার দেশের স্ট্যাবিলিটি দরকার, উই নিড টু মুভ ফরওয়ার্ড। আমি এই যে রেটোরিক্যাল যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বকে যদি আমি খুব বেশি প্রায়োরিটাইজ করি এবং একটা পক্ষকে নির্মূল করতে চাই, আই ক্যান নট বিল্ড দিস কান্ট্রি। সো হি মুভড সবাইকে নিয়ে। আপনি যদি ৭৫-এর পরের সিচুয়েশন দেখেন, কিংবা ৭১-এর মানে স্বাধীনতা তো একটা বিগ ডিসপ্লেসমেন্ট ছিল, তাই না? সেই ডিসপ্লেসমেন্টের পরে শেখ মুজিব যেভাবে রাষ্ট্র শাসন করতে চেয়েছে, সে ব্যর্থ হয়েছে বলে দুর্ভিক্ষ, ব্যর্থ হয়েছে বলে অরাজকতা, সে অন পার্টি স্টেট করেছে, ব্যর্থ হয়েছে বলে ওই অভ্যুত্থান পরবর্তী সময়ে হয়তো আপনি জিয়াউর রহমান সাহেব একটা ডিফারেন্ট পাথ নিয়েছেন। এক্স্যাক্টলি, আমি বলছি তো ৭৫-এ যখন পট পরিবর্তনের পর জিয়াউর রহমান দেখলেন যে না, আমি যাদেরকে গত ৪টা বছর ডিসপ্লেসমেন্ট করার চেষ্টা হচ্ছে, নির্মূল করার চেষ্টা হচ্ছে, তাদেরকে আমাকে আস্থায় নিতে হবে। নিয়ে আমি যেহেতু বিগ ফ্রিডম ফাইটার, আই ক্যান লিড দিস নেশন। সো তিনি সবাইকে আস্থায় নিলেন। আজকে আমার দরকার ছিল খুব অপ্রিয় সত্য কথা, বাট এটাই হইতে হবে আগামী। আজকে যেহেতু না হয়, কালকেও হইতে হবে এটা। ২৪ যদি আমার বিগ ডিসপ্লেসমেন্ট হয়, আজকেও আমি কোনো একটা গোষ্ঠীকে নির্মূল করে আমি আগাইতে পারবো না। আমাকে ওই গোষ্ঠী, ঠিক জিয়াউর রহমান যেমন স্বাধীনতার পরে স্বাধীনতা যারা চায়নি তাদেরকে নিয়ে এরা রাষ্ট্র গঠন আগাইছে, আজকে ২৪-এর পরে ২৪ যাদের দ্বারা সংগঠিত, যাদের হত্যাকাণ্ড হয়েছে, যাদের হত্যাকারী, তাদেরকে ফাঁসি দিতে হবে, কিন্তু এদেরকে আমার আস্থায় নিতে হবে যে এই রাষ্ট্রের তুমিও অংশীদার, তুমিও ভাগিদার, লেটস মুভ ফরওয়ার্ড। তারেক রহমান ওই জায়গাটা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার প্রত্যেকটা পদে পদে বাধা আসবে আমি জানি, এবং আসছেও, অলরেডি শুরু হয়েছে। একদম ভেরি রিসেন্ট কনভারসেশন হচ্ছে তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে, তার বিদেশি নাগরিকত্ব নিয়ে একটা কনভারসেশন আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ছাড়ার চেষ্টা করা হচ্ছে, যে তিনি একটা কোম্পানি ফর্ম করেছিলেন, এই সব মানে এটা হয়েছে পতিত আওয়ামী লীগদের তোলা একটা বয়ান। আমি এই জিনিসটা বিতর্কটা শেষ করি, সেটা হলো যে আমি জানি না এই বিষয়টা কি, কিন্তু আমরা এগুলো ঠিকই আওয়ামী লীগের যে বয়ানটা তুলছে, জামাত ইসলাম ওটা পিক করছে, করে এটাকে করছে। আমার সাথে এই বিষয়টা অ্যাম্পলিফায়ার যারা আছে তাদের থেকে আপনি দেখবেন, হ্যাঁ, আপনি হয়তো খেয়াল করেননি কালকে। তো এখন আপনাদেরকে আমি জানি না এটার ব্যাখ্যা, এটা আদৌ আলোচনায় আসবে কিনা, আমাদের এটা আলোচনায় আসার তো সুযোগ দেওয়া উচিত না, কিন্তু এটাও দেখতে হবে যে তারেক রহমান, ব্যক্তি তারেক রহমান, তার উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে, এটা বাংলাদেশের আর কোনো পলিটিশিয়ানের প্রতি সেভাবে হয় নাই। আমি তো জানি যে সে এখনো বলতে পারে না আমি বসতে পারি না চেয়ারে, তার মানে কি তার মেরুদণ্ড ভেঙে সে বসতে পারে না। আমি জানি না, আমি স্বপ্ন দেখি জিয়া রহমানের মতো সে মাইলের পর মাইল হাঁটবে, আমি মনে হয় সে পারবে না, কারণ তার ওই শারীরিক সামর্থ্য নাই, তাকে এমনভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে, এখন দেখতে অনেক সুন্দর মনে হয়, কিন্তু হি ইজ ডিফেক্টেড, তার ফিজিক্যালি তাকে ওইভাবে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তার ১৭ বছর তার বক্তব্য প্রচার করতে দেওয়া হয় না, তাকে দেশে আসতে দেওয়া হয় না, তাকে তিলে তিলে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এখন নাগরিকত্ব আমি জানি না বিদেশে থাকলে কে কতদিন অবৈধ থাকতে পারে, আমি জানি না আদৌ সেই বিষয় আছে কিনা, সুতরাং ওই বিতর্কে আমাদের যাওয়া ঠিক হবে না। কিন্তু যদি বিতর্ক সামনে আসে, নিশ্চয়ই এটার জন্য কাউন্টার দেওয়ার জন্য প্রস্তুতি রাখা আমাদের দরকার। আমি জানি না বিএনপি যারা করেন ১৭ বছর ধরে, যাদের কলমে একটা লেখা আমি দেখি নাই, ফেসবুকে একটা স্ট্যাটাস দেখি নাই, তারা এখন অনেক বড় বড় জায়গার যেসব কাজ করছে পলিসি এবং অন্যান্য জায়গায়, নিশ্চয়ই তারা প্রস্তুতি নিচ্ছে এই কাউন্টারগুলো দেওয়ার জন্য। আর যদি না দেওয়া থাকে, তাহলে তো আমার মনে হয় যে যে যেখান থেকে এসেছেন নির্বাচন পরে সে সেখানে ফিরে যাবেন, সেটা একটা দুর্ভাগ্য হবে আমাদের রাজনীতির জন্য। এহসান ভাই, আপনি বলার আগে আমি জাস্ট আরেকটা কন্টেক্সট দিই, যে সোশ্যাল কেওয়াস নিয়ে বলছিলাম, কিছু কাজের কারণে আমার ঢাকার বাইরে একজন একটা পার্টিকুলার নির্বাচনী এলাকায় যেতে হয়েছে, আমি নাম বললাম না, সেই প্রার্থীকে মানে তার সামাজিক যোগাযোগ মাধ্যম যিনি দেখেন, তো ঘটনাটা এরকম ঘটেছে যে প্রার্থী কোনো একটা জায়গাতে নির্বাচনী প্রচারণায় গিয়েছেন, তো তার একজন কর্মী, তার 2 কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তানরা স্কুলের শেষ দিকে বা কলেজে উঠছে এরকম, তো তারা স্বাভাবিকভাবে নেতাকে দেখেছেন, তাকে ছোটবেলা থেকে দেখেন, তারা এক্সাইটেড হয়েছে, এগিয়ে এসে নেতার সঙ্গে করমর্দন করেছে।
এবং করমর্দন করে, এগুলো তো এখন ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে, ওনার পেজ থেকে এসছে। এবং এটা 3-4 দিন আগের ঘটনা। তো তাকে যেটা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গালিগালাজ করা হচ্ছে এই দুইটা মেয়েকে, মানে কিভাবে মেয়ে হয়ে একজন পুরুষের সঙ্গে করমর্দন করলো ইত্যাদি ইত্যাদি। তো ওই মেয়ে দুইটা তারপর হচ্ছে ওনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার যিনি আছেন তাকে রিচ আউট করলো যে ভাইয়া কাইন্ডলি ভিডিওটাকে সরায় নেওয়া যায়, কারণ আমার ব্যক্তিগতভাবে আমি সমস্যা ফিল করছি, আমার ভালো লাগছে না যে এই ভিডিওটা আছে এবং আমাকে আসে মানুষজন গালাগালি করছে। তো কেওসটা শুধুমাত্র ওই লেভেলে না, মানে কেওসটা আসলে কোন লেভেলে এইটা, এটা আমি আপনাকে জাস্ট কনটেক্সট একটা দিলাম। তো উনি তখন বলছিলেন যে বাবা দেখো, মানে আমিও তো ওনার মানে সন্তানের বয়সী, বাবা দেখো আসলে মানে আমরা কাদের সঙ্গে কিভাবে রাজনীতিটা করব এখানে। জি, এখানে একটা মানে খুবই মানে আমি পার্সোনালি আমার কথা আমি যদি বলি, আমরা ২০১৮ সাল থেকে আমি যদি আমার জার্নিটার কথা বলি, এই জন্য তখন থেকে আমরা সক্রিয় থাকতে শুরু করেছি। সেই সময়টা থেকে বলি, এই সময়টা থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, অর্থাৎ ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে যেই লোকটা একসময় আমাদের সহযোদ্ধা ছিল, যাদেরকে আমরা বলি না যে পেলে পুষে সাথে রাখা, একসাথে মিছিল দেওয়া, এরকম লোকজন, তাদেরকে চরিত্রিক বা তাদের চারিত্রিক একটা বদল ঘটলো আমি দেখলাম 8ই আগস্ট 2024 থেকে। মানে আমি এটা বলি যে 5ই আগস্ট আমরা দেখেছিলাম বাংলাদেশ জন্মের পরে, বাংলাদেশ 16 ডিসেম্বর 71-এর জন্মের পরে বাংলাদেশের মানুষের সর্বোচ্চ ঐক্য পৌঁছাইছিল হচ্ছে 5ই আগস্ট 2024। সব মানুষ এক হয়ে, বাংলাদেশপন্থী সব মানুষ এক হয়ে, পরিণতি কি হয়েছিল যে গণভবন দখল করছে। আমরা 3 আগস্ট রাতে স্লোগান বানাইলাম যে গণভবন দখল করো, বাংলাদেশ মুক্ত করো। তো এবং সেই স্লোগানে মানুষ 5ই আগস্ট সবাই গণভবনে গেলাম আমরা। সেই একটা বাংলাদেশের মানুষের সর্বোচ্চ ঐক্য এই 54 বছরের আমরা দেখলাম। কিন্তু মানে আমি যেহেতু একদমই মাঠে ছিলাম এবং আমরা দেখার চেষ্টা করছি, 8ই আগস্ট সন্ধ্যায় যখন উপদেষ্টা পরিষদ গঠিত হইল, যেটা নাম দেওয়া হইল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ, তখনই মনে হইল যে এই যে আমাদের ঐক্য ছিল, ঐক্য একটা ফাটল ধরল। কারণ তখন থেকে আমরা দেখতে শুরু করলাম যে কোন দলের কে ওখানে গিয়েছে, কোন ভাই কোন কোরামের লোক ওখানে শপথ পড়েছে, এই যে বিভক্তিটা শুরু হইল। এবং সেই বিভক্তি কিন্তু আজকের এই পর্যন্ত, এখন পর্যন্ত এই 26 দেড় বছর অন্তর্বর্তীকালীন সরকারের বয়স এই অতিক্রম করছে, এই বিভক্তি আস্তে আস্তে বাড়লো। এবং এটা বাড়তে গিয়ে আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম আলোচনাটা, যে যাদের সাথে একসাথে হাতে হাত ধরে আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, তো খুবই দুঃখজনক ব্যাপার হলো যে এই যে একটা দল যারা নিজেদেরকে বলে তারা ধর্মভিত্তিক দল তারা করতে চায়, বলে তারা ইসলামের সেবক, বলে তারা এই দেশে ইসলাম প্রচার করতে চায়, কিন্তু আমি যদি ধার করে বলি, মাওলানা ভাসানী বলে গেছিলেন যে নীল নদের পানি যেমন নীল না, জামাতের ইসলাম ইসলাম না। তো মাওলানা ভাসানীকে নিয়ে তো আমি মনে করি যে আমার বলার তাকে সার্টিফিকেট দেওয়ার মতো এই দৃষ্টতা আমি দেখাবো না। সো তিনি একেবারেই মানে কতটা যে সঠিক ছিলেন ভাসানী সাহেব, তো সেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ আমাদেরকে যেই নামে গালি দিত, এই জামাত ইসলাম এখন আমাদেরকে সেই নামে গালি দিচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগের বানানো ন্যারেটিভ জামাত ইসলাম পিক করে আমাদেরকে এখন হেনস্থা করছে। আপনি ধরেন এখন এই যে ঢাকায় নির্বাচনী প্রচারণার আসন দিকে যদি আমরা তাকাই, আওয়ামী লীগ যাকে চাঁদাবাজ বলে যেত, এখন জামাত ইসলামের কর্মীরা আমাদেরকে সেই নামে ডাকছে। আওয়ামী লীগ যাদেরকে হচ্ছে রেপিস্ট বলতো, তাদেরকে এরা রেপিস্ট বলছে। আওয়ামী লীগ যাদেরকে বলতো পেট মোটা, তো ওদেরকে এখন এই জামাত ইসলাম তাদেরকে বলছে পেট মোটা। মানে এই যে আওয়ামী লীগের চরিত্রটা, মানে দেখেন, মানে বিএনপি চাইলেও মানে আওয়ামী লীগের মতো হয়ে উঠতে পারবে না, কিন্তু জামাত না চাইলেও, জামাত মানে চারিত্রিকভাবে আওয়ামী লীগ যেমন ফ্যাসিস্ট হয়ে ওঠা আওয়ামী লীগের পক্ষেই সম্ভব ছিল, এখন জামাত চাইলে আরেকটা আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে। এবং সেটার দিকে জামাত ইসলাম, আমি মনে করবো যে 80% তারা সফল। আরেকটা আওয়ামী লীগ হয়ে ওঠার ক্ষেত্রে যা যা লাগে চারিত্রিক, মানে তাদের নেতাকর্মী এবং তাদের তৃণমূল থেকে তাদের মজলিসের শুরা কমিটি পর্যন্ত, সো এই দলটার মধ্যে সেই সক্ষমতা আছে। এই যে এখন আপনি বললেন যে একজন নেতা নির্বাচনী প্রচারণায় গিয়ে 2জন ছোট মেয়ে তারা তাদের সাথে কর্মর্দন করেছে, সেটার জন্য তিনি বুলিং এর শিকার হয়েছেন, সেটার জন্য তিনি হেনস্থার শিকার হয়েছেন। এই কাজটাকে আমরা কি বলি, এখন সোশ্যাল মিডিয়া একটা কমন শব্দ, সবাই আমরা বলি আলবটর বাহিনী।
এই যে বটর বাহিনী, আল বটর বাহিনী আমরা যে বলি, এটা তো আমি মনে করি যে খুবই একটা ভালো নামকরণ করা হয়েছে। নামকরণের সার্থকতা নিয়ে যদি কোনো আলোচনা থাকে, যেমন 71-এ আমরা দেখেছিলাম আল বদর বাহিনী, তো এই আল বদরের উত্তরসূরিরা কিন্তু এখন সফলভাবে এই আল বটরের চরিত্রে তারা একদম রূপান্তরিত হয়ে সেই হিসাবে তারা এখন পারফর্ম করছে। এই যে আল বটর, তারা কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাটমসফিয়ার, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে গিয়ে আচ্ছা তারা কতটা মুনাফিকের দল, মুনাফিক ইসলামে কারা বলে, মানে তারা অন্তরে এক মুখে আরেক। তারা বললো তারা জুলাই সনদের পক্ষে, তারা কিন্তু জুলাই সনদকে স্বাক্ষর করে আসলো। তা জুলাই সনদে কি বলা আছে? জুলাই সনদে বলা আছে যে প্রতিটি রাজনৈতিক দলের ন্যূনতম একটা সংখ্যা পার্সেন্টেজ হচ্ছে গিয়ে নারী প্রার্থী থাকতে হবে প্রতিটি দলের। একটাও নারী প্রার্থী দেয় নাই। সেই দল একজনও নারী প্রার্থী নাই, তারা নাকি আবার তারা জুলাই সনদের এমনকি তাদের যে অ্যালায়েন্স এনসিপি, তারাও এখন পর্যন্ত দিতে পারে একজনকে দিছে ঝালকাঠিতে, না একজনকে দিছে ঢাকা 19 আসনে দিলশানা পারুল। ও আচ্ছা 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 আমি জানি, আমি তার নামটা আমি নিলাম। শেষ পর্যন্ত এখন তাদের প্রার্থীটা টিকে কিনা। জুলাই সনদে বসছে আপনার রাজনৈতিক দলের একটা পার্সেন্টেজ 5 থেকে 10 আপনাকে নারী লিডারশিপ লাগবে, প্রার্থী থাকবে। তারা একজন নারীকে প্রার্থী দেয়, দিতে পারে না, একটা নারী নেতৃত্বকে সামনে আনতে পারে। আপনি বলেন 300 আসনের মধ্যে একজন নারী নেতাকে জামাত ইসলামের নারী নেত্রী হিসেবে আপনি কাকে ইন্টারভিউ করবেন? তাইলে এখন এই দল, মানে যারা নারীদেরকে অলরেডি, সেই দলের প্রধান তিনি বলছেন যে নারীরা তো ঘরে থাকবে, ঘরে থাকলেই সরকার রাষ্ট্র তাদের মর্যাদা দিবে, মানে তার মানে কি নারীদেরকে তারা ইতিমধ্যে ঘরের ঢুকিয়ে যাওয়ার একটা প্রচ্ছন্ন হুমকি, কিন্তু এটা এক ধরনের, যে নারীদের তো বাইরে আসার দরকার নেই। এখন তারাই নারীদেরকে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মানে বলতেও লজ্জা লাগে যে নারীকে কিভাবে তারা যে মূল্যায়ন করছে, কিভাবে তারা গালাগাল করছে, মানে এই যে আলবটর বাহিনী। তো এটা দিয়ে তো সেই দলের একটা চারিত্রিক ধারণা কিন্তু দেশবাসী পেতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের, আমরা বলি যে জুলাইয়ের আন্দোলনে যখন 13 জুলাই 14 জুলাই পর্যন্ত যখন হচ্ছে গিয়ে কিনা পুলিশ শুধু মার দিয়ে যাচ্ছিল, আন্দোলনকারীরা শুধু মার খেয়ে যাচ্ছিল, আমরা নানা জায়গা বদল করে আন্দোলন করে যাচ্ছিলাম, সেই সময় জুলাইয়ের নারীরা, আমরা যাদেরকে বলি বড় মোটা থেকে যদি আমরা ফ্রেমিং করতে চাই, 14 জুলাই রাতে যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের থেকে, ছাত্রাবাস থেকে নারীরা যখন বেরোয় এলো, তো তখন দেখলাম কিন্তু গোটা আন্দোলনের গতি প্রকৃতি বদলে গেল। মানে এবং জুলাইয়ের মায়েরা, মানে শহীদের সন্তানেরা, শহীদের মায়েরা যখন রাস্তায় নেমে এলো 18 জুলাইয়ের পরে, 17 জুলাইয়ের পরে, তখন কিন্তু গোটা আন্দোলনের পথরেখা একদম মানে গতি প্রকৃতি বদলে গেল। তো সেই জায়গায় সেই নারীদেরকে ঘরে আপনি ফিরিয়ে দিবেন, সেই নারীদেরকে আপনি ইন্টারনেট অ্যাটমসফিয়ারে আপনি তাদেরকে বুলিং করবেন, গালাগাল করবেন, ধর্মের দোহাই দিয়ে। ধর্ম তো ভাই এই শিক্ষা দেয় নাই, ইসলাম কি এটা বলছে? তো ইসলামের তারা মুখে বলবে একটা, আর একটা তারা করবে। তো এই জায়গায় আমার মনে হয় যে বাংলাদেশের, আমি যদি আমার এই ক্ষুদ্র বাংলাদেশের ইতিহাসের ক্ষুদ্র পড়াশোনায় আমার যে জ্ঞান এবং অবজারভেশন, তাতে আমার মনে হয় বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু বাংলাদেশকে আমাদের মাতৃভূমি বলি, এবং আমরা কিন্তু পিতৃতান্ত্রিক পরিবার, আমাদের কিন্তু মাতৃতান্ত্রিক পরিবার না, কিন্তু পরিবারের অঘোষিত প্রধান কিন্তু আমাদের মা। তো এই যে আমাদের মা এবং আমাদের মাতৃভূমি বাংলাদেশ, সেই মা এবং মাতৃভূমি, অথবা যেই নারী জননী রূপে যারা আছেন আমাদের সামনে, সেই জননীদেরকে আপনারা একটা গোষ্ঠী যদি হেয় করবে, একটা গোষ্ঠী তাদেরকে আবদ্ধ করে রাখার কথা বলবে, তাদেরকে অপমান করবে, তারা তাদেরকে গিয়ে ভোট দেবে বা এটা, এবং তারা তাদেরকে ক্ষমতায় নিবে, এইটা আমার মনে হয় শেষ পর্যন্ত কাজ করবে না। এই বড়ি, এই টোটকা শেষ পর্যন্ত কাজ করবে না। আমি খুবই প্রো পিপল, মানুষের ভাষা আমি বুঝতে চাই, আমি রিক্সাওয়ালার ভাষা বুঝতে চাই, যেমন আমি একজন শ্রমজীবী নারীর ভাষাও আমি বুঝতে চাই। সো এরা কেউ সুযোগ পেলে, যদি বাংলাদেশের মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, ভাই আমরা আগে বলতাম 18 নির্বাচনের পরে আমরা মাঠে বলতাম, হ্যাঁ শেখ হাসিনাকে বলতাম যে আপনি এত গণতন্ত্রের রক্ষাকারী, আপনি মানুষকে ভোটটা দেওয়ার সুযোগ দেন, দেখেন আপনি কি হয়, আপনার অবস্থা কি হয়। সো এখনো আমরা বলি যে যারা মুখে যতই যা কিছু বলুক, বাংলাদেশের মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, মানে আমি মনে প্রাণে একজন, আমার পারিবারিকভাবে আমরা খুবই, আমি এটা আগে বলে নিই, নাহলে আবার বলবে যে নানা রকম তকমা দেওয়ার ব্যাপার আছে। সো ধর্মপ্রাণ মানুষ, বাংলাদেশের মানুষেরা ধর্মভীরু, কিন্তু কোনো ধর্মের অপব্যাখ্যাকারী কিংবা
ধর্মকে ব্যবহারকারী এমন কোনো দলকে বাংলাদেশের মানুষ, ধর্মপ্রাণ মানুষ কখনো তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করবে না যদি বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়। সো আমার যেটা এখন মনে হয় যে আমাদের সবার কাজ হচ্ছে গিয়ে যে ভোটটা যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় এবং আমরা সবাই গিয়ে এই গুজব ফতোয়া এগুলো বাইরে রেখে আমরা যদি ভোটটা দেওয়ার ব্যবস্থা শুধু করে দিতে পারি, তাহলে এই ভীতি থেকে আমরা আসলে সত্যিকার অর্থে নতুন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। এটা আমার পার্সোনালি আমার মনে হয়। এহসান ভাই, আপনি তো এখনো মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করছেন, তো মিডিয়া ল্যান্ডস্কেপটা আমরা দেখলাম যে গত 1.5 দশকে একরকম ছিল, একটা চাটকার মিডিয়া আমরা আসলে তৈরি হয়ে গেছিল, তখন অল্টারনেটিভ মিডিয়ার কিছু জায়গায় যেমন শাহেদ ভাইরা কাজ করেছেন। শাহেদ ভাই, আমার মনে আছে ভিডিওগুলোতে আপনি মনির হায়দার সাহেবকে বারবার আপনি বলেছেন তিনি যেন তার প্ল্যাটফর্মটি চালু করে। এরপরে আস্তে আস্তে আরো কয়েকজন এসছেন, কিন্তু স্টিল মেইন স্ট্রিম তো মেইন স্ট্রিম। তো এখন গত 1.5 বছরও খুব বেশি পরিবর্তন হয়নি, বরঞ্চ কিছু এই মেইন স্ট্রিম মিডিয়া, বাইট মিডিয়া কিছু এসছে, এগুলো এসে বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলার চেষ্টা করে, এগুলোতে মানুষ বিশ্বাস করে। তো মিডিয়া ল্যান্ডস্কেপটা আপনি কিভাবে দেখছেন এবং ফিউচার আসলে কিভাবে দেখেন? আমি এই কথাটা জনাব তাসনিম খলিলের সঙ্গে আলাপ করছিলাম, তিনি আমাকে বলছিলেন যে না, তিনি খুব আশাবাদী, যেহেতু বাংলাদেশে কনজিউমার আছে, তিনি বিশ্বাস করেন যে গুড মিডিয়া আসলে বাংলাদেশে। আচ্ছা, আমি ঠিক আছে। একটা উদাহরণ সবসময় দিই যে কোনো জিনিস ভালো কিছু হইতে হলে সেটাকে ধ্বংস হইতে হয়। আচ্ছা, যেমন হাসিনা যে পতন হবে এইটা বাংলাদেশের মানুষ কেউ বিশ্বাস করতে শুরু করে নেয়, এবং হাসিনার বিরুদ্ধে কথা বলা যায়। হাসিনা শাহী, যে আমরা ছোটবেলায় বইতে পড়ছি আইয়ুব শাহী শাসনামল, তো আমরা একটা হাসিনা শাহী শাসনামলকে আমরা নিজেরা সেটাকে আমরা ক্ষমতাচ্যুত করেছি, গতিচ্যুত করেছি, এবং তিনি দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। তো এটার কেন হয়েছিল? বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে একদম ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছিল, ভোটাধিকার বলতে আর অবশিষ্ট কিচ্ছু ছিল না। সেই জায়গা থেকে কিন্তু এখন আমরা ভোটাধিকার ফিরিয়ে আনার নতুন একটা লড়াইয়ের দিকে আমরা যাচ্ছি এবং আমরা স্বপ্ন দেখছি এখন। তার মানে কি, ধ্বংস থেকেই কিন্তু নতুন বীজ মানে গজায়, বীজ উঠে। সেক্ষেত্রে আমি এটা একজন মানে আমি যেহেতু লেখালেখি করে, এই লেখালেখি এবং রুটি করে আমার এটা এখানে, সেই জন্য আমার মনে হয় যত বেশি গুজব বাড়বে, যত বেশি ফেক নিউজের ছড়াছড়ি বাড়বে, যত বেশি এই যে ক্লিক বাইট সাংবাদিকতা, ক্লিক বাইট জার্নালিজম যত বেশি কাজ বাড়বে, ওই অর্থে বাড়া শুরু করবে, তখন মানুষ একটা পর্যায়ে আবার মেইন স্ট্রিমে মানুষ আবার আস্থা রাখা শুরু করবে যে হ্যাঁ, মানে একটা সময় আমরা কিন্তু গণমাধ্যমে সঠিক কথা বলার জায়গা ছিল না দেখে শাহেদ ভাইরা কাজ করার, শাহেদ ভাইরা যে শাহেদ ভাই হয়ে উঠলেন, এই যে গণমাধ্যমে উচিত কথাটা বলা যেত না, সেজন্য শাহেদ ভাইদের অপরিচিত ছিল। আমি পত্রিকায় ধরেন কলাম লেখার জন্য চাকরি গেছে, শাহেদ ভাই সেই কলামকে মনে করেন পাঠ করে দিয়েছে, তার ওখানে মিলিয়ন মানুষ দেখে ফেলছে। সো মানুষ একটা ভিন্ন প্ল্যাটফর্ম মানুষ দরকার ছিল, উচিত কথাটা বলার জায়গা দরকার ছিল, সেই জন্য। কিন্তু এখন তো যেহেতু ওরকম আইনি বাধ্যবাধকতা নাই, সো এখনো যদি মানুষ, আপনি যেন ফেক নিউজ উৎপাদন করতে থাকেন, আর আপনার মানে মবতান্ত্রিক কালচার ডেভেলপ করার জন্য আপনি যদি ফেক ইনফরমেশন আপনি ডেভেলপ করতে থাকেন, তখন একটা কি হবে, মানুষ একটা পর্যায়ে বুঝতে শুরু করবে যে না, এটা তো হইতে পারে না, মানে বা এটা না। সো তখন সারাদিন মানুষ রোজা রেখে ইফতারে, যখন মুসলমানরা, ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু ইফতারের জন্য আপনি কিন্তু সচরাচর 11 মাস যেই খাবারটা না খান, ইফতারের সময় কিন্তু বাঙালি মুসলমান, আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা দেখেছি যে সেই খাবারটা তার টেবিলে, তার সবচেয়ে ভালো খাবারটা রাখার চেষ্টা করেন, ভালো শরবত, ভালো একটু ফ্রুটস, ভালো খেজুরের কিন্তু আমাদের এখানকার খাবার না, একটু দামি খাবার। সো তারপরে সেটা রাখার টেবিলে চেষ্টা করে। কেন? সারাদিনের পরে তিনি মনে করেন যে এটা তিনি আহার করবেন, একটা জার্নির মধ্যে দিয়ে তিনি সেখানে বসেন। সো আপনি যখন সারা দিন, আপনি এখনো, আমি পার্সোনালি, আমরা সারাক্ষণ কিন্তু এখন কেউ আমরা অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে, স্মার্টফোন ট্যাব থাকে, সারাক্ষণ আমরা স্ক্রল করি আর দেখি যে কি হচ্ছে, কি দেখতেছি, এটা কে লাইভ কি দিল, কোন অভিনেত্রী কি লাইভ দিল, কোন খেলোয়াড় ইনস্টাগ্রামে কি টুইট কি করলো, এটা দেখে আমরা সময় ভাবি। কিন্তু দিন শেষে এখনো আমি দায়িত্ব নিয়ে বলছি যে প্র্যাকটিসটা কি, রাতে গিয়ে রাত 11:30 টেলিভিশন সংবাদটা কি, মেইন স্ট্রিম টেলিভিশনে কোন সংবাদটাকে আজকে পিক করলো, কিংবা পরের দিন সকালে নিউজ পেপারে দেশে ধরেন 10টা মেইন স্ট্রিম পত্রিকা ভালো, তারা আজকে কোন সংবাদটাকে আজকে পিক করলো, ওইটা সংবাদ। সব কিন্তু সংবাদ না, যেটা সম্পাদিত না সেটা তো সংবাদ না, ব্যাপারটা তো এইটা। তো সংবাদ মূল্য কোনটার? তো সেই জন্য তো মানুষ দিন শেষে মেইন স্ট্রিমে ফিরছে। তো আমি কথাগুলো এই জন্য এত কিছু বললাম যে মানুষ, ওই যে তাসনিম ভাইয়ের কথা আমি আস্থা রাখতে চাই, এরকম প্রচুর গুজব ফ্যাক্টরি উৎপাদন হবে, নানা কিছু ঘটবে, কিন্তু মানুষ মেইন স্ট্রিমে ফিরবে, কারণ আমি এটা আশাবাদী। সংবাদের প্রতি যদি বস্তুনিষ্ঠতা হারায় ফেলবে এবং মানুষ গালাগাল করবে, সাংবাদিকদেরকে মানুষ গালি দেয়, এখন আমি প্রচুর গালি খাই আমরা, যে আগে মানুষ বলতো যে বড় লোকের আগে কুকুর পালতো, এখন বড় লোকেরা হচ্ছে গিয়ে পত্রিকা টেলিভিশন দেয়।
সো এই ওই জায়গা থেকে যখন আবার ডেভেলপ করবে, আমাদের দেশে এখন তো মোনাজাতুদ্দিনের মতো চরম সাংবাদিকের আর অনেক দিন নাই। সো এই সেই জায়গায় আমি আশা করি এখনো যে আবার নিশ্চয়ই আবার কোনো মোনাজাতুদ্দিন আসবেন, নিশ্চয়ই আবার কোনো ভালো সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চয়ই ফিরবে। মানে এই যে সাংবাদিকতা, পপুলিস্ট ক্লিকবাইট সাংবাদিকতা যখন যেখানে মার খেয়ে একদম নাই হয়ে যাবে, সেখান থেকে আবার একটা ভালো জিনিস আবার মানুষ তখন মেইন স্ট্রিমে আবার ফিরবে, আমি আশাবাদী। শাহেদ ভাই বলছিলেন যে নির্বাচনের পরে আসলে আপনি এই জগৎ থেকে বিদায় নেবেন নাকি, মানে আসলে কি আপনি এই মিডিয়া বা নিউজ রুম এই জাতীয় জায়গায় নিজেকে দেখেন না? না, দেখি না। আপনি কিসের আমার আমি যখন এই সরকার আসে, গত বছর একবার আমি আসছিলাম, আমি এটা প্রায় আমার বন্ধু মহলে বলি, সরকারের শীর্ষ মহল থেকে আমাকে বলা হলো যে ইউ টেক এ লাইসেন্স, টিভি লাইসেন্স, ইউ ডিজার্ভ ইট। কারণ তখন অনেকেই অনেক পদ পদবি নিচ্ছে আর কি। একবার তো আমার এক অপোনেন্ট ফেসবুকে দিয়ে দিলেন যে শাহেদ আলম, কংগ্রাচুলেশন, আপনি প্রেস মিনিস্টার হয়ে গেছেন। ইয়েস, আই গট অফার্ড, বাট আই অনেস্টলি রেসপেক্টফুলি ডিনাইড। কেন ডিনাই? কারণ আমি যদি এই সরকারের টেলিভিশন কেন নেই নাই, ওটা যদি আমি একটা লাইসেন্সও নিয়ে রাখতাম, আমি টেলিভিশন না তৈরি করলেও 5 কোটি 10 কোটি টাকা বিক্রি করতে পারতাম। না, আমি ব্যক্তি স্বার্থের দিকে তাকাই নাই। এটা আমার বন্ধুমহল সবাই জানে, পরিবার সবাই জানে। কি সেটা হলো, আমি যদি এই সরকারের কাছ থেকে কোনো সুবিধা নেই, আমার আলটিমেট টার্গেট তো এই সরকারের কন্টিনিউশন না। আমার আলটিমেট টার্গেট হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে প্রত্যাবর্তন। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আপনি যতক্ষণই না যাবেন, ততক্ষণ ক্রিঞ্জ এলিমেন্টগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে, যেটা আমরা গত 1-1.5 বছরে দেখেছি বিভিন্নভাবে। বিপ্লবী সরকার, এটা ওটা, স্টিল নাও এটা চলছে। এই ক্রিঞ্জ এলিমেন্টসগুলোর নেতৃত্বে যারা আছে, যেসব ভয়েসগুলো আছে, এদেরকে নালিফাই করা, এদেরকে সিঙ্গেল আউট করা, এবং এই সরকারের অভ্যন্তরেও যারা এই দীর্ঘমেয়াদী আনইলেক্টেড গভর্নমেন্ট পরিচালনা করতে চায়, যাদের কোনো জবাবদিহিতা নেই। আজকে গাজাতে আপনি সৈন্য পাঠাবেন, আপনি মিয়ানমারের অ্যাক্সেস দিচ্ছেন, আমার করিডোর দিচ্ছেন, জনগণের কাছে তো কোনো জবাবদিহিতা নাই। সো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমাকে ফিরতে হবে। এই গভর্নমেন্টকে আমি যত সহযোগিতা করব, তারা তত বেশি লিঙ্গার করবে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পৌঁছানোর রাস্তাটা। 5 বছর 10 বছর আমি জানি তো এই সরকারের কারা কারা এই মহাসচিব সচিবের পদ পালন করছে। অস্থায়ী সরকার, বিপ্লবী সরকারের যে চিন্তা চেতনা, স্টিল নাও গভর্নমেন্টের ভিতরে তারা আছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম, এবং যে আমাকে বলছে লাইসেন্স নিতে, তার বিরুদ্ধেও যুদ্ধ শুরু করলাম। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলা শুরু করলাম যে না, আমি দেখছি আমার ডিফেন্সিভ খেললে হবে না, আমাকে অফেন্সিভ খেলতে হবে। যে ওরা একটা বিষয় তুলে দিচ্ছে, আমি সেটার খালি প্রতিবাদ করছি না, আমি এমন বিষয় তুলবো যেটা যেন তারা দিশেহারা হয়ে যায়। সো ডক্টর ইউনূসের বিরুদ্ধে যখন আমি দেখলাম যে তার একাধিক ফিনান্সিয়াল প্রতিষ্ঠানের জন্য তার সংশ্লিষ্টতা, সরাসরি প্রশ্ন তুললাম যে ব্যাংক, ব্যবসা বাণিজ্য সব ইউনূসের কেন? পরের দিন নিউজ এটা পিক করলো, লিড করলো। সো আমি যেটা বলছি যে আমি এই গভর্নমেন্টকে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ফিরতে, যেই কথা আর কেউ তখনও বলার সাহস, কারণ পুরো দুনিয়া এক হয়ে গেছে। সব ইনফ্লুয়েন্সাররা দেখবেন যে এক বাক্যে কথা বলছে, বিপ্লবী সরকার, এটা ওটা এটা। আমরা তখন কয়েকজন মানুষ আলাদা করে এই যুদ্ধটা শুরু করলাম। কাম টু দ্য পয়েন্ট, মিডিয়াতে আমি থাকবো কিনা। সো আমি টেলিভিশনের যদি জায়গায় দেখতাম, ওইটা যদি আমার গোল হইতো, আস্তে করে এই সরকারের আমলে একটা লাইসেন্স আমি নিয়ে নিতাম, আমি কাজ করতাম। স্টিল আমাকে নানানভাবে বলা হয়েছে এই টেলিভিশনের দায়িত্ব নিতে, ওই টেলিভিশনের দায়িত্ব নিতে। I says no, I don't want to be the next Mojammel Babu or Naimul Islam Khan. Yes. 5 তারিখের পরে এই যে এখনো আমি নানান হতাশা, নানান রকম জড়তা, এই যে আমি একটা 30 পর্বের এপিসোড করছি, দ্য বাংলাদেশ প্ল্যান। তারেক রহমান বলছেন আই হ্যাভ এ প্ল্যান। সো তার প্ল্যানটাকে ভেঙে 31 দফা কেউ বুঝে না, পার্টি ম্যানরাও বুঝে না। তো তাদেরকে ভেঙে ভেঙে খাওয়াইতে হবে যে এটা কলা, এটা দুধ, এইটা পোলাও, এইটা কোরমা। সব যদি বলি যে লাঞ্চ, ব্রেকফাস্ট খাব, ব্রেকফাস্ট বুঝে না, 31 দফা বুঝে না। আমাকে ভেঙে ভেঙে বুঝাচ্ছি, আমি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, আমার প্ল্যাটফর্মে দিচ্ছি, কিছু মানুষ শেয়ার করছে। সেটাও যে করব, যে এটাকে কি বলে, যে খুবই দুঃখজনক বিষয়, মানে জিরো কোঅপারেশন, জিরো সাপোর্ট, জিরো অ্যাটেনশন, থিংস লাইক দে ডোন্ট নিড ইট। ওকে, আই ডোন্ট কেয়ার। আমার কাজ কি? আই ওয়ান্টেড এ পার্লামেন্টারি ডেমোক্রেটিক সোসাইটি, আই ওয়ান্ট এ সেকুলার গভর্নমেন্ট, সেন্ট্রিস্ট গভর্নমেন্ট, যেটা 5 তারিখের পর থেকে অব্যাহতভাবে বলছি এবং সেটার পক্ষে বয়ান উৎপাদন করছি।
এই বয়ান উৎপাদন করতে করতে দেখি এখন এসে গত 3-4 মাসে আই সি আ লট অফ হোপ। আপনাদের মতো মানুষ দাঁড়িয়ে যাচ্ছে, আরো অনেক প্ল্যাটফর্ম দাঁড়িয়ে যাচ্ছে, এবং আই বিলিভ দে উইল কন্টিনিউ। এখন আমি ধরেন 5 তারিখের পরে এই আমার যে এত 15 বছরের জার্নি, একটা বিদ্রোহী জীবনযাপন, যে বিদ্রোহী জীবনযাপন করতে যে আমার ডিজিটাল সিকিউরিটি একটা মামলা খেয়েছি, আমার সহকর্মী মুশতাক কারাগারে মৃত্যুবরণ করেছে, আমার বাবার কবর জিয়ারত করতে আসতে পারেনি, আমার বাবা মৃত্যুর 3 দিন আগেও ডিজিএফআই তাকে জিজ্ঞাসাবাদ করেছে, আমার ব্যবসা বাণিজ্য ভাঙচুর করেছে, আমি দিনের পর দিন বিবর্ণ জীবনযাপন করেছি। আমি কি আবার এই বিদ্রোহী জীবনযাপন শুরু করব? নো, আই নিড টু সামহার আই নিড টু স্টপ। সো আই প্ল্যান টু স্টপ। হ্যাঁ, আমি অ্যাক্টিভ থাকবো, লেখালেখি যেখানে বলার দরকার করব, কিন্তু আমি এই যে সোশ্যাল মিডিয়ার, নিউ মিডিয়ার যে জার্নি, আই প্ল্যান, আমি জানি না এটা কতখানি পারবো কি পারবো না, কারণ আমার রক্ত গরম, আমি চুপ করে থাকতে পারি না। হ্যাঁ, আমার মনে হয় যেটা বলার দরকার বলা দরকার, সেটা আপনি আবার যতই কাছের হন, আমি আপনার মুখের উপর বলবোই যে না, আপনার এটা ঠিক হচ্ছে না। সো আই প্ল্যান টু স্টপ, এবং আমি মনে করি যে নিউ পিপল তারা এসে এগুলো টেক ওভার করবে। কিন্তু আবার এই যে ভয় যেটা, সেটা হলো আপনি যদি মাঠে না থাকেন, জঞ্জাল মাঠ দখল করে নেয়। আপনি একপাক্ষিক কথা শুনে যাচ্ছেন, আপনাকে ভিন্ন কথা বলার মধ্যে যদি ভয়েস ফোকাস না থাকে, তৈরি হয়, তাহলে দ্য ব্যাড পিপল উইল আলটিমেটলি উইন। এখন যেমন ব্যাড পিপল উইন করছে, সো এটা একটা বড় ভয় আমার। বাট আমি আই ডোন্ট সি মাইসেলফ অ্যাজ খুব দেশ বিখ্যাত সাংবাদিক, খুব টেলিভিশন হেড অফ নিউজ, সিইও। আই ডোন্ট সি মাইসেলফ দেয়ার। আমার ভিতরে একটা সত্তা আছে, যেটা হলো কি, ইয়েস, আমার ব্যবসা বাণিজ্য আছে নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রে, আমি ওটা করে রুজি করে খাই। পাবলিকেশন, ব্র্যান্ডিং, এগুলো আমার কাজ। এবং এর সাথে আমি একটা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সাথে কাজ করছি প্রায় 10 বছর। আইটি নিয়ে কাজ করি, এআই নিয়ে কাজ করি আমি। ওগুলো আমার ভাবনার জায়গা, এবং আমি স্বপ্ন দেখি বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণকে তারা নিউ মিডিয়া, আইটি, এআই নিয়ে পড়াশোনা করবে, তাদের পাশে থাকা যায় কেমনে, এখানকার ওয়ার্কার সেফটি এবং ইঞ্জিনিয়ারিং জায়গাগুলো কিভাবে আমি আরো সাস্টেনেবল করতে পারি, এবং সাথে এই যে বাংলাদেশ পরিকল্পনার যে ভিশন মিশন, সেখানে কিভাবে আরো কাজ করা যায়, সেটা আমার নজরে থাকবে। আমি হারিয়ে যাচ্ছি না, আমি থাকবো, বাট আমি সোশ্যাল মিডিয়ার হাউকাউ থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবো। এটা আমার প্ল্যান, আমি জানি না কতটুকু পারবো। শাহেদ ভাই, অনেক ধন্যবাদ, আপনি যে বিষয়টা খুব সুন্দর করে এক্সপ্লেইন করলেন। একটু আমরা যেহেতু আজকে মিড জানুয়ারি, আমরা মিড ফেব্রুয়ারির আগেই একটা হোপফুলি আমরা একটা ভালো নির্বাচনের দিকে আগাচ্ছি, অত্যন্ত অপেক্ষার অনেকগুলা বছর অপেক্ষার পরে। তো শুরুতে আমরা রেকর্ডিং শুরুর আগে আমরা কিছু নিয়ে কথা বলছিলাম, তো একটা জেনারেল প্রশ্নই করি, খুব ডিটেইলিং এ যাব না। প্রশ্নটা হচ্ছে যে হাউ ইউ সি দি আপকামিং ইলেকশন। এখানে যে কোনো বিষয়ই আসতে পারে, সরকারের নির্বাচনের প্রস্তুতি, ইলেকশন কমিশনের নির্বাচনের প্রস্তুতি, বড় দলগুলো বা যে সকল রাজনৈতিক প্লেয়ার্স আছে তাদের নির্বাচনের প্রস্তুতি, এবং সাধারণ ভোটার্স তাদের প্রস্তুতি, বিষয়গুলো যে কোনো বিষয় নিয়ে আপনি বলতে পারেন, সবাইকে নিয়েও বলতে পারেন। একটা বিষয় হলো যে আপনাকে আমি দেখি যে এটাকে বলে খুব শান্তিপূর্ণ নির্বাচন আমি দেখি না। আচ্ছা, আমি দেখি নির্বাচনে প্রচুর ব্লাডশেড হবে। আচ্ছা, এবং মাসল পাওয়ার একটা বড় রোল প্লে করবে, এবং সেই মাসল পাওয়ারে আমরা যে ভাবি যে বিএনপি স্ট্রাকচারালি মাসল পাওয়ার্ড পার্টি, না, সেই ধারণা আবার ভুল প্রমাণিত হবে। আমি দেখি যে একটা ধর্মের নামে ফ্যাসিবাদ তৈরি করার জন্য সর্বশক্তি নিয়োগ করার একটা প্রস্তুতি থাকবে এখানে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, ধরেন একটা এলাকায় 4 লক্ষ ভোটার আছে, এই 4 লক্ষ ভোটারের মধ্যে 80,000 হিন্দু ভোটার। এখন হিন্দু ভোটের একটা বড় অংশ হয়তো বিএনপি পাবে, এটা আমি ক্যালকুলেশনে জানি এবং মনে করি। সো 4 লক্ষ ভোটারের মধ্যে আপনি বাদ বাকি নির্বাচন হবে ধরেন 3,20,000 বা 3,40,000 ভোটে। এই 3,40,000 ভোটের মধ্যে জামায়াত ইসলামীর আছে ধরেন 1,20,000, আর বিএনপির আছে 1,80,000। তো 1,80,000 ভোটার মধ্যে আপনি টোটাল নাম্বার অফ ভোটের মধ্যে টোটাল ভোট কেন্দ্রে যাবে 60 থেকে 62% মানুষ। সো আমি টোটাল ভোট নাম্বারটাও যদি নিচে নেমে আসি, আমি সবসময় বলি ভোট ইজ এ নাম্বার গেম। সেখানে আবেগের কোনো খেলা নাই, ইটস নাম্বার গেম। আপনি নাম্বার গেমে এগিয়ে থাকবেন, আপনি জয়ী হবেন।
ধরুন আমি 4 লক্ষ ভোটার, কিন্তু 60% যেহেতু ভোট দিতে যাবে, আমি ধরলাম যে 2,80,000 মানুষ ভোট দিতে যাবে। তো এখন আপনি যদি একটা হিন্দু পাড়ায়, যেটা আপনার ভোট বেস এবং বিএনপি সমর্থিত পাড়ায়, আপনি যদি পটকা 2-1জনকে ঠ্যাং ভেঙে দিতে পারেন, হিন্দুরা ভোট কেন্দ্রে যাবে না। বিএনপির এই ইমান নাই যে আমার ঠ্যাং ভাঙলেও আমাকে ভোট কেন্দ্রে যাইতে হবে। কিন্তু আপনি জামাতের একটা ভোট কেন্দ্রের বাড়ির আশেপাশে বম মারে একটা বাড়ি উড়াই দেবেন, তারপরেও বলবে নারায় তাকবীর, আমি ভোট কেন্দ্রে যাব। সো ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। আপনি যে বললেন কেমন ইলেকশন দেখেন, আই ডোন্ট সি এনি ভেরি পিসফুল ইলেকশন। বিশেষ করে এই গভর্নমেন্ট পিসফুল ইলেকশন করার মতো ক্যাপাবল না। এবং ইঞ্জিনিয়ারিং যে হবে কোন মাধ্যমে, সেটা তো আমরা পোস্টাল ব্যালট ইঞ্জিনিয়ারিং এ দেখছি। এবং আরো একটা বিষয় শঙ্কার, সেটা হলো এই সমস্ত কিছু করার পরেও যদি জামায়াত ইসলাম কিংবা যারা ধর্মের নামে ফ্যাসিবাদ তৈরি করতে চায়, তারা ফিতনা সৃষ্টি করে নানান রকম মিথ্যা কথা বলে তারা যদি ইলেকশনে জয়ী হয়, সেটাকে কাউন্টার দেওয়ার মতো ন্যারেটিভ, আপনার কাউন্টার ন্যারেটিভ নাই। সো হাউ করার মতো, ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করার মতো ক্যাপাসিটি নাই। ভেরি সরি টু সে। সো নাম্বার গেম যেটা বলছিলাম, এবং শান্তিপূর্ণ ভোট সবকিছু। তো এরপরেও ধরেন আমরা কি করতে পারি, আমরা তো আশাটা রাখি। এবং আমি একটি কথার প্রসঙ্গে বললাম আর কি, যে পীর আউলিয়ার দল হয়ে গেছে বিএনপি আর কি। সো উলিয়ার দল যেটা হয়, তারা কোনো ঝামেলায় যাবে না, মাসুল পাওয়ারে যাবে না, তারা কোনো কাউন্টার ন্যারেটিভ উৎপাদন করবে না। এবং যারা করতেছে এই অ্যানোমালিস গুলো, তাদের বিরুদ্ধে শক্ত সেন্ট্রালি কোনো অবস্থান নেবে না। এরকম একটা জায়গায় যদি নিতে পারতো, তাহলে এই পোস্টাল ব্যালট ইঞ্জিনিয়ারিং আগেই তারা পিক করতো, কিন্তু তারা পারে নাই। সামনেও পারবে কিনা আমি জানি না, কিন্তু তারপরেও আমাদের দেখতে হবে যে না, এর মধ্য দিয়ে আমাদের চলতে হবে। এবং যারা লিডারশিপ আছে তারা জিনিসটা ভেবে দেখবে। আমি কেবল শঙ্কার কথাগুলো বলি, আমি কেবল কোথায় প্রিপারেশন নিতে হবে সেটা বলি, আমি কেবল আদমরাদের ঘা দিয়ে বাঁচানোর কথা বলি। এবং সেটা বলতে বলতে আমি অনেক বেশি আনপপুলার একজন ব্যক্তি, স্টিল নাও আনপপুলার, বাট আই ডোন্ট কেয়ার। আমার যেটা বলার দরকার সেটা আমি বলি। আশা করি যে এগুলা যেটা পলিসি টলিসি নির্ধারণ করছে, তারা আবার একটু কি বলে নজরে দিবেন। আমি খুব মানে প্যাথেটিকলি দেখি যে ধরেন বিএনপির ইনার সার্কেলে যারা খুব তারা আবার খুব জামাত প্রীতি তাদের খুব স্ট্রং, মানে মানে আশেপাশে ডানে বামে জামাত ছাড়া চলে না আর কি। হ্যাঁ, কিন্তু আমি বলি যে আপনি যদি কলিজা কেটেও খাওয়ান, আপনি আশেপাশে যাদের জামাতকে নিয়ে ভাবতেছেন যে আপনি রাষ্ট্র তাদেরকে নিয়ে এগিয়ে যাবেন, একটা ভোট আপনি পাবেন না, একটা, নট এ সিঙ্গেল। কিন্তু যাদের ভোট আপনার পাওয়ার সম্ভাবনা ছিল, যে বিশাল জনগোষ্ঠী, মানে ধর্মের নামে ফ্যাসিবাদ সৃষ্টির বাইরে যে বিশাল জনগোষ্ঠী, তাদেরকে আপনি কত শক্তভাবে অ্যাটাক করতে পারছেন, কত স্পষ্টভাবে তাদেরকে এই কনফিডেন্স দিতে পারছেন যে না, ইয়েস আই উইল ফাইট ফর ইউ, ইয়েস আমি তোমাকে দেখব। আজকে একজন শিক্ষক হেনস্থা হচ্ছে ক্যাম্পাসে, তাকে মারছে, আমি কি দাঁড়াইতে পারছি তার পিছনে? হোকে পলিটিক্যালি মতাদর্শে আমার বাইরে, কিন্তু সে তো আর ইসলামী ফ্যাসিবাদের জন্য ভোট দিবে না, সে ভোট দিবে বরঞ্চ আমার মুখের দিকে তাকায়। সো আমি অপরাধীকে শাস্তি দেখ, যার অপরাধ যার হাতে রক্তের দাগ ফাঁসি দেখ। কিন্তু আজকে এই যে শিল্প সাহিত্য সংস্কৃতি কর্মীরা প্রত্যেকটা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে, রাস্তায় তারা বের হতে পারছে না, দোকান উদ্বোধন করতে পারছে না, গান বাজাতে পারছে না, তাদের পাশে আমি দাঁড়াতে পারছি কিনা। বুঝতে পেরেছি। আপনি বুঝতে পারতেছেন না যে আপনি 24 বছর যাদের উপর ভর করে হাঁটছিলেন, তারা আপনাকে পুঁতে ফেলতে চায়। সো ইউ নিড নিউ পাওয়ার, নিউ ফ্রেন্ডস। তাদের মন জগতে আপনাকে কাজ করতে হবে। And so far, party is doing nothing. So that's the big worry. আপনি ইসলাম প্রতিষ্ঠার নাম করে, জান্নাতের নাম করে আপনি কচুকাটা করার জন্য একটা যেই দল রেডি হয়ে আছে, আমি তো কোটপাড়া ভদ্রলোক, আমি তো ভাই ওকে ফাইন, এত কিছুর মধ্যে নাই। ডেমোক্রেসি আসলে ভালো, এটা সেটা। আচ্ছা ঠিক আছে, তোমরা চাও না আমি ভোট কেন্দ্রে যাব না। এই রাষ্ট্র যদি একবার ধর্মের নামে ফ্যাসিবাদের ভিতরে ঢুকে, আগামী 40 বছর আমরা এখান থেকে বার হইতে পারবো না। উই ইচ অ্যান্ড এভরিওয়ান উইল সাফার। ওগুলো ভয়। বেশি বলে ফেললাম, বলেন। এহসান ভাই, নির্বাচন কিভাবে দেখেন? ভাই তো অনেক ওয়ার্নিংও দিল, অনেক সাজেশনসও দিল। আমি শাহেদ ভাই যেগুলো বললেন, এগুলো সবই তার আশঙ্কার কথা, এবং এক ধরনের সতর্ক বার্তা হিসেবে আমি আবহাওয়ার পূর্বাভাসের মতো আমি রিড করতে চাই। আমি তার এই কথার সাথে, শেষের এই কথাগুলোর সাথে আমি একমত। আমি
তবে আমার যেটা মনে হয় যে সরকারের সক্ষমতা নাই এই জায়গাটা, এইটা যাতে আমরা খুব বড় করে না দেখি, পার্সোনালি আমি যেটা ফিল করি। তো এখনো সময় আছে নির্বাচনের। আমি ব্যক্তিগত জীবনে আমি খুবই আশাবাদী মানুষ। আশাবাদী মানুষ এবং হলো গিয়ে যে আমি নিজের হাতে বিশ্বাসী। সো মানে নিজে গড়া মানে ওই যে নিয়তিবাদী মানুষ আমি নই আরকি ওই অর্থে। তো সেজন্য এই আগামীর যেই দিনগুলো আছে আমরা সবাই মিলে যদি সুষ্ঠু ভোট করতে কি করা লাগবে সেগুলো যার জায়গা থেকে আমি আবারও সেই পুরনো পথে হাঁটতে চাই। সেটা হলো যে নাগরিক শক্তি অর্থাৎ নাগরিকদের নিজেদের জায়গা থেকে আমি আমার ভোটটা দিতে চাই। এই আগে যেমন ভোট ছিল যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইটাই কিন্তু গণতন্ত্রের মূল, আমি যদি বলি আপনার সার কথা, মুদ্রা কথা। তো সেক্ষেত্রে এইবারও আমরা ভোট আমি কিসে দিব সেইটার স্বাধীনতা চাই এবং সরকারের যেই অঙ্গগুলো ফাংশন করবে আগামী নির্বাচনে, একটি সুষ্ঠু নির্বাচন করতে যাদেরকে লাগবে অর্থাৎ আপনার মাঠ প্রশাসনের যারা ইলেকশন কমিশন, মাঠ প্রশাসন, এই জায়গাগুলোতে সরকার একদম জিরো টলারেন্স বলতে যা বুঝায় সেটা যদি আগামী এই ৩ সপ্তাহ ধরেন নির্বাচনী প্রচারণার মহাযজ্ঞের মধ্যে দিয়ে দেশ অতিক্রম করবে, এই আগামী ৩ সপ্তাহ যদি সরকার সেক্ষেত্রে জিরো টলারেন্স দেখাতে পারে এবং পলিটিক্যাল পার্টিগুলো এবার আমাদের একটা সুযোগ এসেছে যে বাংলাদেশকে নতুন করে গড়ার। তো সেই সুযোগটা আমি মনে করি কোনো পলিটিক্যাল পার্টি সেটা হাতছাড়া করবে না। মানে যারা গণতান্ত্রিক পন্থায় যারা বিশ্বাস করে, তো নির্বাচনের কোনো বিকল্প নাই, নির্বাচনে ভোট দেওয়ারও কোনো বিকল্প নাই। ভোটের ময়দানে যেতে হবে এবং সকালে উঠেই ভোট দিতে যেতে হবে। সো মানে একদম সকালে উঠেই ভোটের লাইনে দাঁড়ায় যেতে হবে, যার যা ভোট সে সেটা দিবে। সো আমি আশাবাদী মানুষ, শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের জয় হবে, এই আশায় মানে আমি বুক বাঁধতে চাই আর কি। আমরা অনুষ্ঠানের একদমই শেষ দিকে, আমরা সবাইকে এখন পর্যন্ত আপনারা প্রায় 26 নম্বর পর্বে এলেন, এখন পর্যন্ত যারাই এসছেন তাদের সবাইকে একটা কমন প্রশ্ন দিয়ে আমরা আসলে শেষ করি। আমাদের জন্য কিছু বলেন, কাউন্টার ন্যারেটিভ আর আমাদের টিম অথবা ফিউচারিস্টিক বাংলাদেশ। আচ্ছা, এই আপনাদের এই বিষয়টা যেটা যখন শুরুতে যখন আমরা আলোচনা বলছিলাম তখন এক পর্যায়ে শাহেদ ভাই বলছিলেন যে আগামী দিনে নানা এরকম এই প্ল্যাটফর্মের মতো কাউন্টার ন্যারেটিভের মতো আরো অনেকেই নিশ্চয়ই আসবে, আমরা হয়তো থাকবো না, মানে আমরা অন্য কাজ করবো নানা লেয়ারে। সো যদি সময় সুযোগ হয় আর কি। সো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই প্ল্যাটফর্মগুলো এই জন্য বেশি দরকার, মানুষের তো একটু আসলে রিলিফ চায় মানুষ, যেটা তথাকথিত ব্রডকাস্টিং টেলিভিশনে গিয়ে পত্রিকায়, যেমন আমি পত্রিকায় কলাম লিখি, কলাম লিখতে হলে আমার ছকে বেঁধে 800 শব্দ লিখতে হবে। তো আবার টেলিভিশনের টক শোতে গিয়ে 30 মিনিট মেপে বলতে হবে। তো আমি আশাবাদী যে এটা নিশ্চয়ই 45 মিনিটে শেষ হয়ে যায় না, কিংবা 38 মিনিটে শেষ হয়ে যায় না, এরকম বিজ্ঞাপনের চাক নাই। সো এটা এই ধরনের প্ল্যাটফর্ম, মানুষ সেখানে কথা বলবে এবং এই জায়গাগুলো যাতে অক্ষুণ্ণ থাকে। যে নিউ মিডিয়ার কথা আমরা বলতেছি যে নতুন দিনের নতুন গণমাধ্যম, এই চিন্তাগুলো তো এখান থেকে আরো ডেভেলপ করবে। সো এই ধরনের এগুলো আরো বেশি বাকস্বাধীনতার পক্ষে এবং কোনো ফ্যাসিবাদের পক্ষে নয়, এবং লিটারালি মানে আমি ওই ধরনের বাকস্বাধীনতায় বিশ্বাসী, ভলতেয়ারের আমি অনুসারী এবং ভাবশিষ্যতা বলা যায় যে আমি আমার শত্রুর বাকস্বাধীনতার জন্য প্রয়োজন নিজের জীবন দিব, মানে আমি হইলাম এই ধরনের বাকস্বাধীনতায় বিশ্বাসী। সো কাউন্টার ন্যারেটিভ আগামী দিনে এরকম প্ল্যাটফর্ম হয়ে উঠবে যে এটা আমি চাই। অনেক ধন্যবাদ ভাই। শাহেদ ভাই সেম আমাদের জন্য এনিথিং। না আমার কথা হচ্ছে যে আপনারা শুরু করছেন লেস দ্যান অন ইয়ার, হ্যাঁ অলমোস্ট আ ইয়ার। অন ইয়ার আপনাদের শুরু করার কথা ছিল আরো অনেক আগে, এবং যেটা আপনারা করেন নাই প্রথম কথা, যেহেতু করেছেন কন্টিনিউ ইট। আপনারা এটা চালান এবং প্রয়োজনে আরো 10টা মিডিয়া দাঁড় করান, কারণ এটাই আগামী দিনে আপনার রাজনীতিকে টিকিয়ে রাখবে, আপনার বয়ানকে টিকিয়ে রাখবে। আপনি রিহসান বলছিল যে 5 তারিখের পর 10টা মিডিয়া হয়েছে, আমি তো দেখি যে ধরেন ওই রাইটিস্ট নেশন থেকে শুরু করে আপনার ডেল্টাগ্রাম, সব জামাতের প্রতিষ্ঠান, এগুলো সব জামাতের আইডিয়াকে প্রমোট করছে। আপনার আইডিয়া কোথায়?
আপনি আপনার আইডিয়াসকে আপনি মানে সেকুলার রাজনীতি করবেন, বিএনপি জাতীয়তাবাদের রাজনীতি কোথায় আপনার? নাই, মিডিয়া নাই। সো এগুলা আগের দশক যেমন 10টা টেলিভিশন ডমিনেট করছে, এই পরের দশক ডমিনেট করবে 10 জন ব্যক্তি। এই 10 জন ব্যক্তির একজন ব্যক্তি হওয়ার চেষ্টা করেন। সেটার জন্য আই ডোন্ট থিঙ্ক যে আমার খুব বড় সেট আপ লাগবে। আপনি রুবাব যদি মনে করেন যে না, কিংবা যারা প্রোডাকশনে কাজ করছে, যে ইউ হ্যাভ এ ভয়েস, ইউ হ্যাভ সামথিং টু সে, স্টার্ট ইউর ওন ভয়েস। টাকার কালসান 1,40,50,60 1 মিলিয়ন পিপলকে মোটিভেট করেন। চার্লি কার্ক 1,00,000-2,5,10 লক্ষ মানুষকে মোটিভেট করেন। সো এগুলো আমি বলি যে তাদের তো একটা নির্দিষ্ট ন্যারেটিভ আছে, বয়ান আছে। আমাদেরও এই ধরনের কিছু কার্ড ফিগার তৈরি হয়েছে, তাদেরকে আপনাদেরকে কাউন্টার দিতে হবে। এখন সব যদি বলেন শাহেদ আলম আছে, নো, ইউ গাইজ নিড টু বি প্রিপেয়ার ফর দ্যাট। থ্যাংক ইউ ভাই। আমরা অ্যাজ এ টিম আমরা আপনার এই সাজেশন, আপনাদের দুজনের সাজেশনই গ্রহণ করলাম। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাই যে আপনারা আসলে সময় দিয়েছেন আমাদেরকে, আমাদের এবং আপনাদের দু পক্ষেরই সময় বের করে, সেজন্য আসলে ধন্যবাদ। শেষ করছি আজকে। সুপ্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী পর্ব নিয়ে আশা করি শীঘ্রই ফিরবো। আল্লাহ হাফেজ।